ইনস্ট্রুমেন্টসকে আমরা ইনস্ট্রুমেন্টস পড়বো। ইনস্ট্রুমেন্টস কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট অস্পিতে। দেখা যায় যে অনেক সময় 4টা ইনস্ট্রুমেন্টস চলে আসে অস্পিতে। হ্যাঁ, 4টা ইনস্ট্রুমেন্ট মানে কি 40, 100-র মধ্যে 40 নাম্বার চলে গেল হচ্ছে ইয়েতে, অস্পিতে, ইনস্ট্রুমেন্টে। আমরা ভাগ করে করে পড়বো, ঝামেলা হবে না। আমরা অপসের কিছু ইনস্ট্রুমেন্টস পড়বো, গাইনির পড়বো, আর সাথে কিছু কমন ইনস্ট্রুমেন্টস পড়বো। তো প্রথমে আমি গাইনি দিয়ে শুরু করি। গাইনিতে একটা প্রশ্ন হচ্ছে, আগে বলি, একেবারে কমন একটা প্রশ্ন, ইনভেরিয়েবলি সব মানে প্রায় যেসব স্টুডেন্টদের ডিএনসির কেস পড়বে, লং কেস, হ্যাঁ, যেসব স্টুডেন্টদের ডিএনসির কেস পড়বে তখন ওদের কাছে জানতে চাওয়া হয় যে ইয়ে কি বলে ডিএনসির ইনস্ট্রুমেন্টস গুলার নাম, ওগুলা সিরিয়ালি বলতে হবে আমাদের। হ্যাঁ, আমি সিরিয়ালি বলি, এই সিরিয়ালি পরীক্ষার সময় বলবা। প্রথমেই হচ্ছে আমাদের একটা কি লাগবে, একটা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ, হ্যাঁ, অথবা সোয়াব হোল্ডিং ফোরসেপ পেরিনিয়ামটা ওয়াশ করার জন্য। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের একটা সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজিনাল স্পেকুলাম লাগবে, যেটা দিয়ে আমরা কি করব, পোস্টেরিয়র ভ্যাজিনাল স্পেকুলামটাকে আমরা এটা মানে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে ওটাকে সরাবো। তারপরে সার্ভিক্স ধরার জন্য আমাদের ভলসেলাম অথবা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, ভলসেলাম অথবা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। হ্যাঁ, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ভলসেলামটার টুথটা সেরিয়েটেড থাকে, টুথ থাকে আর কি ভলসেলামে। তো দেখা যায় যে অনেক সময় ধরতে গেলে খুব নরম সার্ভিক্স, পাতলা সার্ভিক্স যদি হয়, ভলসেলাম দিয়ে ধরতে গেলে এটা কেটে কেটে যায়। তখন আমরা কি করি, ওখানে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে ধরি। কিন্তু এমনিতে ধরো যেগুলো আমরা ডায়াগনস্টিক ডিএনসি করি বা যেগুলোর সার্ভিস এরকম এত সফট থাকে না, সেগুলাতে আমরা ভলসেলামটা ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম, প্রথমে হচ্ছে ওয়াশ দিলাম, তারপরে পোস্টেরিয়র ভ্যাজিনাল স্পেকুলাম দিয়ে পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালটা সরাইলাম, স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ অথবা ভলসেলাম দিয়ে, স্পঞ্জ হোল্ডিং আমরা যেহেতু একবার বলে ফেলছি, এরপরে ইনস্ট্রুমেন্টটা বলি ভলসেলাম। ভলসেলাম দিয়ে আমরা কি করব, অ্যান্টেরিয়র লিপ অফ দা সার্ভিক্সটা ধরবো। ঠিক আছে, ধরলাম, ধরে আমরা সার্ভাইকাল অরিফিসটা দেখলাম, সেদিকে আমরা কি করব, সেখানে আমরা কি দিব, সেখানে আমরা দিব ইউটেরাইন সাউন্ড। আচ্ছা, এই ইউটেরাইন সাউন্ডের কাজ কি, দুইটা কাজ, একটা হচ্ছে ইউটেরাসের লেংথটা কিরকম সেটা বোঝা, আর আরেকটা হচ্ছে ইউটেরাসটা অ্যান্টিভার্টেড অথবা রেট্রোভার্টেড কি আছে সেটা বোঝা। ইউটেরাইন সাউন্ডের ছবি আমি দেখাবো, দেখবা কিভাবে বোঝা যায় আর কি, যে ইন্ট্রোভার্টেড আর রেট্রোভার্টেড, ইন্ট্রোভার্টেড আর রেট্রোভার্টেড কিভাবে বোঝা যায়। আর লেংথটা জানা এই কারণে জরুরি যে আমি যখন একটা ডায়ালেটর ঢুকাবো অথবা একটা স্পঞ্জ দিয়ে অথবা একটা কিউরেট দিয়ে যখন ইভাকুয়েট বা কিউরেটিস করব, তখন কতখানি যাচ্ছে সেটা যদি আমার জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা, যে আমি পারফোরেশন করিনি। কিন্তু আমি যদি লেংথটা না জানি, ওই ইউটেরাইন সাউন্ডের গায়ে দাগ কাটা থাকে, বুঝছো, ওই দাগ অনুযায়ী চোখের আন্দাজে মাপ, সেই মাপ অনুযায়ী আমরা ঢুকাবো। যদি দেখা যায় যে ওই মাপ অনুযায়ী আমরা ঢুকাই নাই বা এর চেয়ে বেশি ঢুকে গেছে, তখন কিন্তু আমাদের মাথায় পারফোরেশনের চিন্তা রাখতে হবে। এছাড়া আরেকভাবে পারফোরেশন করা যায়, মানে বোঝা যায়, সেটা হচ্ছে পেশেন্টের ভাইটালস দেখে, বেশি বেশি ব্লিডিং দেখে। তারপরে হচ্ছে তোমার পার অ্যাবডোমিনালি তো আমরা একটা হাত দিয়ে রাখবো, ফান্ডাসের ওখানে দেখা যাবে অনেক সময় পারফোরেশন হয়ে ইনস্ট্রুমেন্টটা আমাদের হাতে লাগে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা ইউটেরাইন সাউন্ডটা দিয়ে প্রথমে ইউটেরাসের লেংথ এন্ড পজিশন আমরা দেখে নিই, তারপরে আমরা ডায়ালেটর ব্যবহার করব। ডায়ালেটর, আমরা যে ডায়ালেটর ইউজ করি মেটালিক ডায়ালেটর, সেটার নাম হচ্ছে হেগার্স ডায়ালেটর। এছাড়া আরো কিছু ডায়ালেটরস এর নাম আছে, আমাদের যে দত্তের বই আছে না গাইনোকোলজি, সেই গাইনোকোলজি বইয়ের পেছনেই আছে দাস ডায়ালেটর। তখন অস্পিতে অনেক সময় আসে, যখন হেগার্স ডায়ালেটর আসে, হোয়াট আর দ্য নেমস অফ আদার ডায়ালেটরস। আচ্ছা, এটা আমি যখন ডায়ালেটর পড়াবো তখন বলবো। ডায়ালেটর দিলাম, ডায়ালেটর দিলে কি হবে, যদি আমি ইভাকুয়েট করতে চাই, হ্যাঁ, আমরা ইভাকুয়েট এন্ড কিউরেটিস যদি করি, ইভাকুয়েশনটা আমরা করব আবার সেই স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে, মানে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে ভেতরের প্রোডাক্ট যেগুলো থাকবে সেগুলো আমরা হোল্ড করব, হোল্ড করে বাইরে টেনে নিয়ে আসব। অনেক প্রোডাক্ট যখন থাকে তখন আমরা কি করি, প্রথমে ইভাকুয়েট করি। যদিও ডিএনসি মানে হচ্ছে আমাদের ডায়ালেটেশন এন্ড কিউরেটিস, তাহলে আমরা যখন ইভাকুয়েশন করব আমাদের অপারেশনটার নাম চেঞ্জ হয়ে যাবে, ডায়ালেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটিস, ডিই এন্ড সি। অনেক সময় আমরা ডায়ালেশন করা লাগে না, দেখা যায় যে ইনকমপ্লিট অ্যাবর্শন অস ওপেন আছে, তোমার কাছে পেশেন্ট আসছে। জি, কে বললো, কেউ কিছু বললা? আচ্ছা, কেউ কিছু বলেনি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অস ওপেন আছে, আমাকে ডায়ালেটেশন করা লাগতেছে না, তখন আমরা কি করব, ডায়ালেটেশন না করে তখন আমরা ইভাকুয়েশন নিয়ে চলে যাব সরাসরি।
তখন আমাদের অপারেশনটার নাম হয়ে যাবে ইভাকুয়েশন এন্ড কিউরেটিস। তাহলে একটা ডিএনসি প্রসিডিওর সেম, কিন্তু নাম হতে পারে ডিএনসি ডাইলেটেশন এন্ড কিউরেটিস, ডিই এন্ড সি ডাইলেটেশন ইভাকুয়েশন এন্ড কিউরেটিস, আর একটা হচ্ছে ই এন্ড সি মানে ইভাকুয়েশন এন্ড কিউরেটিস। একই অপারেশন মানে একই প্রসিডিওর তার, কিন্তু একটা দুইটা স্টেপ মিসের কারণে এরকম নাম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, তারপরে সবার শেষ ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে কিউরেট। যখন আমরা ইভাকুয়েট করে বুঝবো যে বেশিরভাগ প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, এখন আমরা এন্ডোমেট্রিয়ামটাই পাচ্ছি খালি, তখন আমরা কি করব, আমরা এন্ডোমেট্রিয়ামটাকে কিউরেট করে নিয়ে আসবো। এখন পারফোরেশন বলতেছি, কোন ইনস্ট্রুমেন্টস দিয়ে পারফোরেশন হওয়ার চান্স বেশি? প্রথমত ইউটেরাইন সাউন্ড, কারণ তখনও তো আমরা ইউটেরাসের লেংথ জানি না। আমি দিচ্ছি এটা একটা মানে কি বলবো, এটা একটা শার্প না ঠিক, যদিও তার মাথাটা ব্লান্ট, কিন্তু অনেক একটা কি বলবো, একটা পাতলা একটা কাঠির মতো একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে পারফোরেশন হওয়ার চান্স বেশি। ডায়ালেটর, ছোট ছোট ডায়ালেটর দিয়ে পারফোরেশন, মানে চিকন ডায়ালেটর গুলা দিয়ে পারফোরেশন হওয়ার সম্ভাবনা বেশি। আর ইউটেরাইন কিউরেট দিয়ে যখন আমরা কিউরেটিস করি তখন পারফোরেশন হওয়ার সম্ভাবনা বেশি। তাইলে এই সময়গুলাতে আমাদের পারফোরেশন হওয়ার সম্ভাবনা বেশি। স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে যখন ইভাকুয়েট করি তখন আসলে পারফোরেশন হয় না। যদি আমরা আগে পারফোরেশন করে ফেলি, স্পঞ্জ হোল্ডিং দিয়ে পারফোরেশনটা বড় করে ফেলি আমরা, মানে ভেতর থেকে আসতে দেখা যাচ্ছে আনতে আনতে ইন্টেস্টাইনও নিয়ে আসছি। এরকম কিন্তু অনেক পেশেন্ট আমাদের হসপিটালে আসে যে বাইরে কোথাও ডিএনসি হয়েছে, কোয়াকের কাছে ডিএনসি হয়েছে, ওরা তো বুঝতে পারে নাই এভাবে বড় পারফোরেশন একটা করছে, সেটাকে বড় করে ইন্টেস্টাইনটা ওই ফুটা দিয়ে টেনে নিয়ে আসছে বা ওমেন্টামটা টেনে নিয়ে আসছে। তো গ্যাংগ্রিনাস মানে বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তখন আর হিস্টেরেক্টমি ছাড়া এটার আর কোনো গতি থাকে না। তাহলে আমার প্রথম বলার উদ্দেশ্য হলো, আমরা প্রথমেই হচ্ছে ডিএনসির ইনস্ট্রুমেন্ট গুলা দেখবো এবং সিরিয়ালি ডিএনসির ইনস্ট্রুমেন্টস গুলার নাম শিখবো। ডিএনসিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অপারেটিভ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, রিটেনে আসে, ভাইবা মানে লং কেসে ধরা হয়, ভাইবাতে যে কার্ড থাকে আমাদের সেখানে ডিএনসি ওরিয়েন্টেড প্রশ্ন থাকে। ঠিক আছে, তারপর গাইনোকোলজিক্যাল অপারেশন গুলার মধ্যে মোস্ট কমন অপারেশন কোনটা, সেটা হচ্ছে ডিএনসি। এগুলা জাস্ট পরীক্ষার প্রশ্ন, আমি বাড়তি কিচ্ছু বলবো না, সময় কম। তাহলে এইগুলা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন, এই জন্য আমরা পড়বো। তাহলে প্রথমে হচ্ছে ডিএনসির ইনস্ট্রুমেন্ট গুলো আমি সিরিয়ালি আবার বলি। প্রথমে এইটা একেবারে যদি খাতা বই নিয়ে বসো লিখে ফেলো। প্রথমে হচ্ছে স্পঞ্জ হোল্ডিং অথবা সোয়াব হোল্ডিং ফোর্সেপ যেটাকে আমরা বলি, সেটা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে পোস্টেরিয়র সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। 3 নম্বরে হচ্ছে ভলসেলাম। 4 নম্বরে হচ্ছে ইউটেরাইন সাউন্ড। 5 নম্বরে হচ্ছে ডায়ালেটর। 6 নম্বরে আমরা আবার স্পঞ্জ হোল্ডিং তো একবার বলে ফেলছি যেহেতু বলবো না। 6 নম্বরে হচ্ছে আমাদের কি, ইউটেরাইন কিউরেট। তাহলে এই 6টা ইনস্ট্রুমেন্টস আমরা মোটামুটি ব্যবহার করি ডিএনসিতে। এই হচ্ছে সিরিয়ালি ইনস্ট্রুমেন্ট গুলার নাম। তাহলে পরীক্ষার সময় যখন আমাদের জানতে চাইবেন টিচাররা, তখন আমরা এইভাবে সিরিয়ালি বলবো। এটা মোস্ট কমন একটা প্রশ্ন, মোস্ট কমন। এটা হচ্ছে ইনভেরিয়েবলি যদি 4 জনের ডিএনসি থাকে, 4 জনের মধ্যে 3 জনকে এই প্রশ্নটা করা হয় যে হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্টস অফ ডিএনসি। ডিএনসি মানে পোস্ট ডিএনসি কেস যদি থাকে অথবা অ্যাবর্শনের কেস যদি থাকে, তখন এই ইয়েগুলা করা হয়। তাহলে আমরা প্রথমেই একটা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপের ছবি দেখি, স্পঞ্জ অথবা সোয়াব হোল্ডিং ফোর্সেপ যেটা। দেখা যাচ্ছে না। এই যে এই ছবিটা, যারা বই নিয়ে গেছো তারা বাইর করো হচ্ছে 524 পেজ নাম্বার 524। এই যে এই ছবিটা হচ্ছে একটা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপের ছবি। এটার মধ্যে একটা ক্যাচ থাকবে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা ক্যাচ থাকবে এখানে, আর মাঝখানে মুখের মধ্যে দুটো আই থাকবে, এখানে ছোট করে দেওয়া আছে আইটা। দেখছো স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপটা দেখাইতে পারছি?
এই যে এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং অথবা সোয়াব হোল্ডিং ফোরসেপ যেটাই বলি আমরা, এটা এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। তো আমি বললাম হচ্ছে পেরিনিয়াম আমরা এটা টয়লেটিং করি, এটার মেইন কাজ হচ্ছে একটা জায়গাকে ক্লিন এন্ড টয়লেটিং করা। স্পঞ্জ হোল্ডিং ফোরসেপের মেইন কাজটা হচ্ছে যখন আমরা অ্যাবডোমিনাল কোনো অপারেশন করি তখন আমরা যে ড্র্যাপিং মানে পেইন্টিং করি বা যেটাকে বলে আমরা স্টেরিলাইজেশন করি, তখন আমরা এই স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়েই কিন্তু ওই জায়গাটা ওয়াশ করি। তাহলে এটার মেইন কাজ হচ্ছে সোয়াব আর স্পঞ্জ। সোয়াব মানে কি, যে জিনিসটা দিয়ে আমরা পরিষ্কার করি মুছি সেটা হচ্ছে সোয়াব। তাহলে সেই সোয়াবটাকে আমরা ধরবো অথবা স্পঞ্জ দিয়ে মুছি সেই স্পঞ্জটাকে আমরা ধরবো, এটার নাম হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। এটার মুখের মধ্যে দুইটা ছিদ্র থাকে, মানে শুয়ের মধ্যে যেরকম ছিদ্র থাকে ওরকম একটু বড় দুইটা চোখের মতো ছিদ্র, আর পেছনে এই যে এখানে ক্যাচ থাকে, ঠিক আছে, ক্যাচ থাকে মানে সোয়াবটা ধরে আমরা এখানে ক্যাচ করে ফেলবো। এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা ইনস্ট্রুমেন্ট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কি ওভাম ফোরসেপ এরকম থাকতে পারে, সেটাতে ক্যাচ থাকে না ওভাম পিক আপের সময়, সেটা হচ্ছে হাই থটের ব্যাপার। অনেক সময় আমরা ক্যালিস ফোরসেপ যেটা দিয়ে আমরা পোস্টপার্টাম আইইউসিডি দেই সেটাও এটার মতো, কিন্তু সেগুলাতে হচ্ছে ক্যাচ থাকে না। তাহলে প্রথম ইনস্ট্রুমেন্ট আমরা দেখলাম স্পঞ্জ হোল্ডিং আর সোয়াব হোল্ডিং ফোরসেপ। তাহলে যখন একটা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপের কথা আসবে আমাদের কি প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন আসতে পারে হচ্ছে যে প্রথমে তো আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, আর হচ্ছে একটা জিনিস কমন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হোয়াট আর দ্য প্রসিডিওর অফ স্টেরিলাইজেশন। এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের কমন, প্রতিটা ইনস্ট্রুমেন্টে 5টা স্টেমের মধ্যে 2টা স্টেম কিন্তু এই দুইটা প্রশ্ন থাকে। আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ প্রথম প্রশ্ন, আর লাস্টে সবার শেষের একটা প্রশ্ন থাকে হোয়াট আর দ্য স্টেরিলাইজেশন প্রসিডিওর অফ দিস ইনস্ট্রুমেন্ট, মানে আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি। এই দুটো হচ্ছে কমন, যতগুলো ইনস্ট্রুমেন্ট আমরা পড়বো নাম তো আমরা জানবই, সাথে হচ্ছে স্টেরিলাইজেশনের প্রসিডিওরটা আমরা জানবো কিভাবে এটাকে স্টেরিলাইজেশন করা যায়। আচ্ছা, স্পঞ্জ হোল্ডিং এ সহজ, অটোক্লেভিং আর বয়লিং, এখানে আর তো কোনো কিছু নাই, মেটালিক একটা জিনিস, আমরা আর তেমন কিছু লিখবো না। আচ্ছা, এখন ফাংশন, এটা একটা কাজ, এটা দিয়ে কি কি ফাংশন হয় তো বললাম, একটা হচ্ছে সোয়াব হোল্ডিং হিসেবে আমরা ড্র্যাপিং পেন্টিং করি, একটা হচ্ছে অনেক সময় ডিএনসির সময় আমরা লিপ ধরি, তারপরে সিজারিয়ান সেকশনের সময় আমরা 4টা স্পঞ্জ হোল্ডিং, এইটার একটা প্রশ্ন, সিজারিয়ান সেকশনের সময় কয়টা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগে? সিজারিয়ান সেকশনের সময় 4টা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগে। দুইটা দিয়ে আমরা সিজারিয়ান সেকশন যখন করব, একটা জিনিস যখন কাটবো তার তো দুইটা কর্নার হবে, দুইটা কোণা হবে না, একটা কোণা এরকম করে, তো যখন একটা ইনসিশন আমরা দেই দুইটা কোণা থাকে, তাইলে দুইটা কর্নার ধরবো দুইটা দিয়ে, উপরের আপার সেগমেন্টটা ধরবো একটা দিয়ে, লোয়ার সেগমেন্টটা ধরবো একটা দিয়ে, এইভাবে 4টা। সেটা কখন? প্লাসেন্টা আউট করার পরে অথবা বেবি আউট করার পরে আমরা আগে কর্নার গুলা ধরে ফেলবো, এতে করে ব্লিডিং কম হয়, এবং তারপরে আমরা প্লাসেন্টা তো রিমুভ যেভাবে হয় সেভাবে হবে। তাহলে একটা ইউজ, এটা একটা ইম্পর্টেন্ট ইউজ ধরা হয়। আর একটা হচ্ছে সার্ভাইকেল টিয়ার রিপেয়ারের সময়। হ্যাঁ, সার্ভাইকেল টিয়ার হচ্ছে একটা খুব ডেঞ্জারাস জিনিস, ট্রমাটিক পিপিএইচ এর একটা খুব মানে মানে ভয়ঙ্কর একটা পেশেন্ট, মানে এই টাইপের পেশেন্ট আসলে আসলে আমরা মানে একটু হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, কারণ সার্ভাইকেল টিয়ার গুলা খুব মানে এমন সময় আনরিপেয়ারেবল হয়ে যায়, তখন দেখা যায় যে আবার ল্যাপারোটমি করতে হয়, মানে সার্ভিক্স দিয়ে আর করা যায় না এই জন্য, এবং অনেক ব্লাড লস হয়, সার্ভিক্স তো খুব ভাস্কুলার, অনেক ব্লাড লস হয়, তখন সেই সার্ভাইকেল টিয়ার রিপেয়ার করতেও আমাদের কি লাগবে? আমাদের সেরকম 4টা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগবে। তাহলে এই দুইটা প্রশ্ন পরীক্ষার সময় করা হয় যে সিজারিয়ান সেকশনে দেখছো কখনো? দেখছি, কয়টা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগে। এটা মানে বোর্ডে থাকবে, সব প্রশ্ন যে হচ্ছে টিচার তোমার থেকে করবেন, কার্ড থেকে করবেন তা না, অনেক টিচার আছেন আমরা তো জানি না কে আসবেন আমাদের সময়, তো অনেকে আছেন যিনারা হচ্ছে বাইরে থেকে এরকম টুকটাক একটা প্রশ্ন করে তোমার ডেপথ অফ নলেজ বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা তুমি জানো কিনা, তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো কিনা। ক্লাসগুলোতে সাধারণত এইগুলা কথাই বেশি বলা হয়। তাহলে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপের এই গেল কাজ, আর হচ্ছে স্টেরিলাইজেশন। এরপরে হয়তো কোনো যে কোনো দিকেই তোমার যাইতে পারে, সিজারিয়ান সেকশন থেকে প্রশ্ন আসতে পারে, ডিএনসি থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু এইগুলা কাজে এটা ব্যবহার হয়। তাহলে গেল একটা, প্রথমটা পড়লাম আমরা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। তারপরে আমরা বলছি কি সিমস পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। এটার পুরা নাম হচ্ছে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। এটার ছবিটা দেখাচ্ছি এখন। দেখা যাচ্ছে? যাই রে দেখা।
এই বলো কি যাচ্ছে না ভালোভাবে, বোঝা যাচ্ছে না? ম্যাম কাইন্ডলি আরেকটু উপরে তুলে ধরলে বোঝা আচ্ছা যায়। আরেকটু উপরে, হ্যাঁ সেটা তোমরা বলবা, আমি তো বুঝতেছি না, আমি তো আর দেখতেছি না ওখানে, আমি দেখতে এই যে এখন দেখা যাচ্ছে মনে হয় না? জি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে তার নাম সিমস ডাবল ব্লেডেড, এই যে দুইটা ব্লেড, এই একটা ব্লেড, এই একটা ব্লেড, সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করি দেখে এটার নাম এরকম, সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। তাহলে এখানেও দুইটা প্রশ্ন কমন, একটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্টস, আর একটা হচ্ছে মেথডস অফ স্টেরিলাইজেশন। এই দুটা প্রশ্ন থাকবে। তারপরে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট থাকলে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি কি অপারেশন করতে পারি, এরকম হয়তো নাম আসবে যে নেম 5 অপারেশন হোয়ার ইট ইজ ইউজড, এরকম হচ্ছে একটা প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আমরা কি কি অপারেশন, আমরা প্রথমেই তো ডিএনসি একটা বললাম, ডিএনসি তে লাগে, তারপরে হচ্ছে সার্ভাইকাল টিয়ার রিপেয়ার যদি করতে থাকি সেখানে লাগে, তারপরে হচ্ছে তোমার আর কি অপারেশনে লাগে, এটা এপিসিওটমি রিপেয়ারের সময় অনেক সময় লাগে এটা, তারপরে হচ্ছে তোমার দেখানো শেষ হয়েছে, দেখা শেষ হয়েছে তো না? চিনতে পারবা তো সিমস ডাবল ব্লেডেড ইউজ অপারেশনের নাম বলতেছি আমি, আগে জিনিসটা দেখো। সিমস ডাবল ব্লেডেড, দুইটা ব্লেড থাকে, দুইটা ব্লেড, একটা ছোট একটা বড় থাকে, হ্যাঁ, যে অনেক সবার ইন্টারটাস তো সমান থাকে না, যারটা বড় সেখানে আমরা বড় ব্লেডটা ইউজ করব, যে যারটা ছোট সেখানে ছোট ব্লেডটা ইউজ করব, এই জন্য সে হচ্ছে ডাবল ব্লেডেড, দুইটা ব্লেড আছে, সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। এখন কি কি হয় আমরা যদি ভাগ করে বলতে পারি, গাইনোকোলজিক্যাল অবস্টেট্রিক্যাল তাও ভালো, অথবা আমরা যদি একসাথে বলে ফেলি তাও ভালো। আমরা একটা বলতেছি ডিএনসি অপারেশনে ব্যবহার হয়, তারপরে হচ্ছে বললাম আমি বিয়েতে কি বলে এটার নাম, সার্ভাইকাল টিয়ার রিপেয়ারের সময় ব্যবহার হয়, তারপরে ডিএনসি কি বলে পলিপেক্টমি, সার্ভাইকাল পলিপেক্টমি যখন করি তখন পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালটা রিট্রাক্ট করে এটাকে আমরা ইয়ে থেকে নিয়ে আসি, মানে স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে মুচড়ে পলিপটা নিয়ে আসি আর এটা দিয়ে ওয়ালটা করি। কার্সিনোমা সার্ভিক্সের যখন আমরা বায়োপসি নেই সেটাতে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আরো বিভিন্ন কি বলবো ফদারগিলস অপারেশনে আমরা এটা ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে এরকম করে 5টা-6টা অপারেশনের নাম যেখান থেকে ইনস্ট্রুমেন্ট পড়বা ওখানে এগুলা দেওয়া থাকে। তাহলে ইনস্ট্রুমেন্ট থেকে এই জিনিসগুলো পড়তে হবে যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের। এখন যেহেতু এটার সাথে সার্ভিক্সের বেশ একটা যোগসূত্র আছে, আমরা সার্ভিক্স থেকে পলিপেক্টমি করি, আমরা কার্সিনোমা সার্ভিক্সের বায়োপসি নেই, তাহলে এই ইনস্ট্রুমেন্ট থেকে আমাকে কোথায় চলে যেতে পারে, কার্সিনোমা মানে সার্ভিক্সের বিভিন্ন লেশনে চলে যেতে পারে। এই ইনস্ট্রুমেন্ট যেহেতু ডিএনসি তে ব্যবহার হয়, এখান থেকে আমার ডিএনসির বিভিন্ন প্রশ্নে চলে যেতে পারে, মানে যে অপারেশনে ব্যবহার হয় সেই অপারেশনের যে কোনো কি বলবো যে কোনোটাতেই এটা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে চলে যেতে পারে। যে 2-3টা প্রশ্ন থাকলো, 3টা প্রশ্ন তো কমন, ইনস্ট্রুমেন্ট থাকলে তার কাজ থাকবে হোয়াট আর দ্য ফাংশন অফ দিস ইনস্ট্রুমেন্ট, অথবা নেম সাম অপারেশনস হোয়ার ইট ইজ ইউজড, একই কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। তারপরে বলছিলাম কি ভলসেলাম, ভলসেলামের এমনি ছবি নাই, ভলসেলাম অবশ্য তেমন একটা আসে না, তারপরেও দেখায় রাখি যদি আসে। এইবার কিন্তু তোমাদের ইয়ে চেঞ্জ হচ্ছে, হয়তোবা দেখা যাবে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে দিবে, এটা টিচাররা চিন্তা করতেছেন আর কি, যে তোমরা যে খালি ফটোগ্রাফ দেখে আসো, পরে আর ইনস্ট্রুমেন্ট চেনো না প্র্যাকটিক্যালি আইসা। অন্যান্য এইবার তো আরো ভয়ঙ্কর অবস্থা, অন্যান্য সময় তো আমি ইনস্ট্রুমেন্ট গুলো হাতে নিয়ে ধরায় সবাই ছবি টবি তুলে নিয়ে যাও, তারপরে দেখে এবার তো হচ্ছে একেবারে পুরাটাই হচ্ছে ভার্চুয়াল পড়াশোনা। ভলসেলামের ছবি না দেখলাম, এখন আর কোথায় হারিয়ে গেল, এই যে দেখো বইয়ের মধ্যে ভলসেলাম দেখা যাচ্ছে, ভলসেলাম আমি চিনায় দিব পরে, আগে দেখো জিনিসটা দেখো। ভলসেলাম জিনিসটা একটু বাঁকা থাকে, হ্যাঁ, এই জায়গাটা স্ট্রেট থাকে না, একটু বাঁকা থাকে। এই যে সামনের যে টুথটা মানে মুখটা তার যেটা, সেটা টুথ থাকে, মাল্টিপল টুথ থাকে। এরকম আরো একটা ইনস্ট্রুমেন্ট আছে টেনাকুলাম বলে এটাকে। টেনাকুলামের সাথে ভলসেলামের পার্থক্য হচ্ছে টেনাকুলামে একটা টুথ থাকে, ওটা এমভি এর সময় ইউজ হয় টেনাকুলামটা।
আর অথবা ওই যে কপারটি ইনসারশনের সময়। আর ভলসেলামটা হচ্ছে আমি বলবো কি কি কাজে, একটা তো বলছি, বাকিগুলোও বলবো। এই হচ্ছে ভলসেলামটা, এটা মেইনলি ইউটেরাসটা হোল্ড করার জন্য, সার্ভিক্সটা হোল্ড করার জন্য ইউজ করা হয়। এই যে সামনে টুথ, অনেকগুলা টুথ থাকে সামনে, আর এখানে ক্যাচ থাকে, আর এই যে জায়গাটা এটা সোজা থাকে না, এটা একটু বাঁকা থাকে। অনেকে টিস্যু ফোরসেপের সাথে এটাকে গুলায় ফেলো, টিস্যু ফোরসেপটা কিন্তু স্ট্রেট থাকে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার একটু বাঁকা থাকে। এটা ভলসেলামটা আমরা কোন সময় ইউজ করি বললাম, যে কোনো ডিএনসি একটা বলতে পারো, ভ্যাজানাল হিস্টেরেক্টমি বলতে পারো, তারপরে হচ্ছে তোমার এন্টিরিয়র কল্পোপেরিনিওগ্রাফি এগুলো বলতে পারো, অথবা যে কোনো কিছুর জন্য আমরা সার্ভিক্সটা যদি একটু টেনে বের করে নিয়ে আসতে, মানে একটু টেনে সার্ভিক্সের কোনো কন্ডিশন প্যাথোলজি দেখতে চাই, তখন আমরা এই ভলসেলামটা ইউজ করি। তাহলে এই গেল ভলসেলাম। ভলসেলামের পরে কোন ইনস্ট্রুমেন্ট লাগবে বলো এখন একজন, আমি কিন্তু সিরিয়ালি বলে দিছি। ভলসেলামের পরে কোন ইনস্ট্রুমেন্ট জেনসিতে? ম্যাম ইউটেরাইন সাউন্ড। কিরে নাই নাকি কেউ? ইউটেরাইন সাউন্ড। এখন হচ্ছে আমরা ইউটেরাইন সাউন্ড দেখব। কিভাবে যে দেখাইলে দেখা যায়, এই যে এখন দেখা যায় মনে হয় না? দেখা যায় না ম্যাডাম। না ম্যাডাম, কিভাবে দেখাবো তাইলে? এই ছবিটাও একটু অন্ধকার অন্ধকার। বই নিয়ে গেছো যারা, তারা বই দেখো, বইয়ের মধ্যে এই ছবি আছে। এটা হচ্ছে 523 পেজে আছে। এখন দেখা যায়? কাছে আনলে? এই তোমরা দেখতে না পারলে তো আমার এই ভারী বইটা ধরে বসে থেকে লাভ নাই। দেখো এখন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে দেখো জিনিসটা। এই জিনিসটাতে একটা হ্যান্ডেল থাকে, এই যে এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল, তার পেছনের অংশটুকু। আর এই জায়গাটা না এরকম হয়ে একটু উঠে আসে। বললাম না যে ইউটেরাসের পজিশনটা বোঝার জন্য, অ্যান্টিভার্টেড বা রেট্রোভার্টেড পজিশন বোঝার জন্য এই জিনিসটা। আমরা যদি অ্যান্টিভার্টেড ইউটেরাস হয়, মানে নর্মাল পজিশনের যদি ইউটেরাস হয়, তাহলে ভলসেলামটা এই যে ডাইরেকশন আছে, আমরা এই ডাইরেকশনেই দিতে পারি, কারণ ইউটেরাসটা অ্যান্টিভার্টেড মানে কি এরকম হয়ে আছে। যদি রেট্রোভার্টেড হয়, এরকম হয়, তাহলে হয় কি জিনিসটা এমনিতেই তুমি দেখবা যে তুমি জায়গা পাচ্ছ না দেওয়ার জন্য, এটা ঘুরে পেছনের দিকে চলে যায়। যে উচ্চা মাথাটা, এটা যদি অ্যান্টিভার্টেড ইউটেরাস হয় তাহলে যেরকম আছে ঠিক সেরকম থাকে, আমরা এইভাবে ইন্ট্রোডিউস করতে পারি। কিন্তু যদি রেট্রোভার্টেড হয়, এই মাথাটা নিচের দিকে চলে আসে, এই মুখটা নিচে চলে আসে, মানে উল্টে যায় জিনিসটা। এই জিনিসটা এরকম, আমার আঙ্গুলের দিকে খেয়াল করো, এই যে এরকম, ঠিক আছে? যদি রেট্রোভার্টেড ইউটেরাস হয়, এর পজিশনটা এরকম হয়ে যায়, কারণ রেট্রোভার্টেড মানে কি ইউটেরাসটা পেছনে পড়ে আছে। তাহলে এটা হচ্ছে ইউটেরাইন সাউন্ড। ইউটেরাইন সাউন্ড আসা মানেই হচ্ছে আর কোনো কথা নাই, ডিএনসি নিয়ে প্রশ্ন। ইউটেরাইন সাউন্ড আর কোথায় আমরা ব্যবহার করতে পারি? ফদারগিলস অপারেশনে যখন আমরা ইউটেরাসের লেংথ দেখি তখনও ব্যবহার করি। ইউটেরাইন সাউন্ডের ব্যবহার কম, এই ডিএনসিতে হয়, তারপরে হচ্ছে তোমার ফদারগিল অপারেশনে হয়। তার মেইন কাজ হচ্ছে কি? মেইন কাজ হচ্ছে লেংথ অফ দা ইউটেরোসার্ভাইকাল ক্যানেলটা আমরা দেখি অনেক সময়। সেটা আমরা কোন কোন সময় দেখি? সেটা আমরা ডিএনসি অপারেশনের সময় দেখি, সেটা আমরা হচ্ছে একটা কপারটি ইনসারশনের সময় অনেক সময় যদি চাই দেখি। আমাদের কোনো সন্দেহ থাকে, পিভি করে বুঝি না কিরকম, সেটা আমরা দেখি যে আমরা যে কপারটিটা বসাবো, সেটা হচ্ছে যে তার যে ট্রকার থাকে সেটা আমরা কতখানি ইন্ট্রোডিউস করব, সেটার জন্য আমরা ইউটেরাইন সাউন্ডটা ইউজ করি। আর হচ্ছে আরেকটা অপারেশন যেটা আমাদের ফদারগিলস অপারেশন, ইউটেরোসার্ভাইকাল ক্যানেলের লেংথ দেখার সময় আমরা এটা ইউজ করি। এই জিনিসটা থাকা মানে ওগুলাতে আমাদের যাবে না, ওগুলা কঠিন আমাদের জন্য। আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই ইউটেরাইন সাউন্ড থাকা মানেই হচ্ছে ডিএনসি এবং মেইনলি পারফোরেশন ওরিয়েন্টেড প্রশ্ন থাকা, যে হোয়াট ইনজুরি ক্যান প্রডিউস হোয়াট ইনজুরি প্রডিউসড বাই দিস ইনস্ট্রুমেন্ট, কি হইতে পারে? তাহলে আমাকে কি বলতে হবে? ইউটেরাইন পারফোরেশন হতে পারে। তা ইউটেরাইন পারফোরেশন আমি কিভাবে বুঝবো? যে একটা হচ্ছে যে গার্ড থাকবে না, মানে আমি যে জিনিসটা ঢুকাচ্ছি সেটা ঢুকতেই থাকতেছে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত গিয়ে আটকে থাকছে না, ওটাকে বলা হচ্ছে গার্ড। যে কোনো গার্ড থাকে না, এক নাম্বার। তারপরে হচ্ছে কি? প্রফিউজ ব্লিডিং হবে, একটা জিনিস পারফোরেশন হয়েছে, ওয়াল থেকে ব্লিডিং, ওগুলা জেনারেলি চলে আসতে থাকবে, সেটা একটা হবে। তাহলে ব্লিডিং হবে, গার্ড থাকবে না, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে পারফোরেশন করে ফেলছি। যে নর্মালি তো কিছু ব্লিডিং আছেই, একটা ডিএনসি যখন আমরা করতে নিব কিছু তো তার ব্লিডিং থাকবে, কিন্তু সেটা যদি প্রফিউজ হয় তখন আমরা কি করব? বুঝে নিব। তখন কি করবা? তখন কি তুমি আরো খোঁচাখুচি করে আরো বড় একটা ঢুকায় দেখবা যে পারফোরেশন হয়েছে? না,
তখন আমরা আমার যখনই কোনো সন্দেহ হবে যে আমি পারফোরেশন করে ফেলছি, সাথে সাথে স্টপ দ্য প্রসিডিওর, আর কোনো কথা নাই, আর আমাকে চেক করতে হবে না। একবার যদি আমার মনে হয় পারফোরেশন হয়ে গেছে, আরেকবার কিন্তু আমি পরীক্ষা করতে দেখতে যাব না যে পারফোরেশন হয়েছে কিনা, আরেকটু ঢুকাই। তাহলে কি হবে, হয়তো অল্প ছোট একটা পারফোরেশন ছিল, সেটা আরেকবার ঢুকানোতে জিনিসটা বড় হয়ে যাবে। তাইলে কি করব, আমরা যখনই আমার কোনো ধরনের সন্দেহ হবে, আমি আমার এই প্রসিডিওরটা এইবারকার মতো স্টপ রাখবো, আমার পেশেন্টকে আমি মনিটর করব, পরে যদি দেখি যে না আসলে না এটা আমার মানে ভালো, পেশেন্টের কোনো ভাইটাল সাইন্স গুলা ভালো, তার ব্লিডিং হচ্ছে না, তার জেনারেল কন্ডিশন ভালো, তাহলে হচ্ছে আমি আবার আমার প্রসিডিউরটা স্টার্ট করতে পারি। কারণ ইউটেরাইন পারফোরেশন যেটা ইউটেরাইন সাউন্ড দিয়ে হয়, সেটা কিন্তু খুব মাইনর হয়। হ্যাঁ, মাইনর হইলে আমাকে আর কিছু করা লাগে না, এটা অটোমেটিক হিল হয়ে যায়। আমরা পেশেন্টকে নাথিং বাই মাউথ রাখবো, তাকে আইভি নিউট্রিশন দিব, অ্যান্টিবায়োটিক্স দিব, দিয়ে হচ্ছে তাকে আমরা অবজার্ভ করব। যদি সে ভালো থাকে, ওকে, ভেরি গুড, সে 2-3 দিন লাগবে, সিল হয়ে যাবে জায়গাটা। আর যদি তার কন্ডিশন ডিটোরিয়েট করতে থাকে, পেশেন্ট এনিমিক হয়ে যাচ্ছে, তার ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা হয়তো বা অনেক সময় চোখে দেখা যায় না, পেটের ভিতরে পেরিটোনিয়াল ক্যাভিটিতে গিয়ে ব্লিডিংটা জমা হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? পেশেন্টের অ্যানিমিয়া দেখবো, পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, এগুলা দেখে আমরা, এগুলো ফল করবে, পালস বেড়ে যাবে, বিপি ফল করবে, পেশেন্ট এনিমিক হয়ে যাবে, সেগুলো দেখে আমরা বুঝবো যে এখানে একটা স্মল পারফোরেশন হয়েছিল, কিন্তু এটার ব্লিডিংটা স্টপ হচ্ছে না বা হিল হচ্ছে না পারফোরেশন। তাহলে এই হলো ইউটেরাইন সাউন্ডের প্রশ্ন। ইউটেরাইন সাউন্ড আসা মানেই হচ্ছে ডিএনসি, এবং ডিএনসির কোন জিনিসটা আসবে, হয়তো ইনস্ট্রুমেন্টের নাম বা এটার ইউজ, এটা তো আসবে, সাথে মেইনলি আসবে পারফোরেশন এন্ড ইটস ম্যানেজমেন্ট। পারফোরেশন হলে আমরা কি কি ম্যানেজমেন্ট করতে পারি? তাহলে প্রথমে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব, পেশেন্টকে মনিটর করব, তারপরে যদি খারাপ হয়ে যায়, পেশেন্টের জেনারেল কন্ডিশনস যদি খারাপ হয়ে যায়, তখন আমরা ল্যাপারটমি করে পারফোরেশনটা রিপেয়ার করব। ঠিক আছে, এটা গেল ইউটেরাইন পারফোরেশন, মানে কি বলে, ইউটেরাইন সাউন্ড। এখন হচ্ছে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে হ্যাগারস ডায়ালেটর। এরপরেরটা তো ডায়ালেটর, আমরা লেংথ মেপে ফেললাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা ডায়ালেটর দিয়ে সার্ভাইকাল ক্যানেলটা ডায়ালেট করব। ডায়ালেটর এটা সহজ একটা যন্ত্র, সেটা হচ্ছে একটা জাস্ট একটা কিসের মতো, একটা কাঠির মতো, একটু মোটা হইতে পারে, চিকন হতে পারে, অনেক রকমের হতে পারে। ডায়ালেটরের ছবি কি হারায় গেল বই থেকে? বাপরে বাপ, বইয়ের যে ওজন! এই যে নিচেরটা, এটা ওয়ান টাইপ অফ ডায়ালেটর, এটা আমাদের নাই, এটা আমি কখনো চোখে দেখিনি, এটাকে অ্যাম্বলার ডায়ালেটর বলে, বইয়ের মধ্যে পড়ছি খালি। আর এই জিনিসটা হচ্ছে আমাদের যে হ্যাগারস ডায়ালেটর, এটা যে সবসময় এত মোটা থাকবে তা কিন্তু না, এটা ইউটেরাইন সাউন্ডের মতো ছোট হইতে পারে। এগুলো নাম্বারিং করা থাকে, 6, 7 থেকে শুরু করে 23, 24 পর্যন্ত তার নাম্বারিং করা থাকে। এখন তোমাকে বলবে যে আরো কয়েকটা ডায়ালেটরের নাম লিখো, তাহলে এই যে একটা ছবি দেওয়া আছে হকিং অ্যাম্বলার ডায়ালেটর, এছাড়া দাস ডায়ালেটর আছে, তুমি ওই দুইটার নাম লিখবা, এগুলা বানান টানান ভালো করে শিখে তারপরে লিখবা। এই যে এটা হচ্ছে হ্যাগারস ডায়ালেটর, আমাদের যে ডায়ালেটরটা আমরা ডিউরিং ডিএনসি ইউজ করি সেটা হচ্ছে হ্যাগারস ডায়ালেটর। এখন হ্যাগারস ডায়ালেটর যদি আসে, সেই আবার আগের মতো কথা, বেশিরভাগ প্রশ্ন আসবে হচ্ছে প্রত্যেকের ডিএনসি থেকে। ডিএনসি থেকে কি কি প্রশ্ন আসবে? ডিএনসি স্টেপ আসতে পারে, স্টেপ মানে কি, স্টেপ না সরি, ইন্ডিকেশন আসতে পারে ডিএনসির, কোন কোন কন্ডিশনে করব। অ্যাবর্শন থেকেও প্রশ্ন আসতে পারে, কারণ অনেক সময় ইনকমপ্লিট অ্যাবর্শন চলে আসে এখানে। ইনকমপ্লিট অ্যাবর্শন কি, এটার যদি ট্রিটমেন্ট না করো কি হইতে পারে, পরে সেপটিক অ্যাবর্শন হয়ে যেতে পারে। এইসব প্রশ্ন হচ্ছে হ্যাগারস ডায়ালেটর যখন আসে, 8:30, হ্যাগারস ডায়ালেটর যখন আসে তখন হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে সাথে তো আর কি ইনস্ট্রুমেন্টে আমরা এটা, আর কি অপারেশন আমরা এটা ব্যবহার করতে পারি? বারবার ডিএনসি বলতেছি, অনেক সময় হয় কি, ওই যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন জমা হয়ে থাকে, তখন পায়োমেট্রা বলতে পারি, হেমাটোমেট্রা বলতে পারি, তখন আমরা ডায়ালেটর দিয়ে যদি সার্ভাইকাল অস্টা ডায়ালেট করে দেই, ইন্টারনাল অস্টা, তাহলে ওই ব্লিডিং গুলা, পাসগুলা ড্রেন আউট হয়ে যায়। তাহলে এটা ডিউরিং পায়োমেট্রা, হেমাটোমেট্রা আমরা এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র কলপরিফি, মানে ফদারগিলস অপারেশন যখন করি, তখন যখন আমরা ম্যাকেন্ডার্স লিগামেন্টটাকে টাইটেনিং করি, তখন এই হ্যাগারস ডায়ালেটর দিয়ে ভেতরে দিয়ে, মানে ইয়ের মধ্যে দিয়ে রাখি, ক্যানেলটার মধ্যে, যাতে আমি ক্যানেল সহ আবার অবলিটারেট করে না দিই।
যখন ফদারগিলস অপারেশনে তো অ্যাম্পুটেশন অফ সার্ভিক্স করা হয়, অ্যাম্পুটেশন অফ সার্ভিক্স করে ওখানে একটা সার্ভিক্সের মতো স্ট্রাকচার মানে মোটামুটি আশেপাশে স্ট্রাকচার দিয়ে বানায় দেওয়া হয়। তখন কি করা হয় যে ইউটেরাইন ক্যানেলটা যেটা সেটা প্যাটেন্ট রাখার জন্য এই জিনিসটা ভেতরে দিয়ে তার চারপাশে সেলাই করা হয়। তখন তাহলে কি অপারেশন আমাদের হচ্ছে কোথায় লাগে, এটা ফদারগিলস অপারেশনের কোন স্টেপে লাগে, অ্যাম্পুটেশন অফ সার্ভিক্স এর পরে যখন এটাকে রিপেয়ার করা হয় তখন আমার এই ডায়ালেটরটা লাগতে পারে। আর তো বললাম ওই যে ডিএনসি তো আমাদের একটা কমন অপারেশন, তাহলে এই দুই তিনটার তুমি নাম লিখে ফেললা হেগার্স ডায়ালেটর। এরপরে আসে কি ইউটেরাইন কিউরেট। হেগার্স ডায়ালেটর থেকেও প্রশ্ন আসবে বেশিরভাগ ক্ষেত্রে, কি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আসবে ডিএনসি থেকে। কিউরেটটা একটা নিয়ে আসলাম ছবি, কোথায় চলে গেল? দেখো তো এই ক্লাসগুলা কি এইভাবে নিতে ভালো লাগে? এগুলা হচ্ছে আগে ট্রে ভর্তি ইনস্ট্রুমেন্ট, তোমরা দেখতা ভালো লাগতো। এই যে ইউটেরাইন কিউরেট, এটা দিয়ে করা হয় কিউরেটেজ, কিন্তু তার নাম হচ্ছে কিউরেট। এটা কি দেখা যাচ্ছে? এটার কিন্তু মুখের মধ্যে ছিদ্র আছে, এই পাশেও ছিদ্র আছে, এই পাশেও ছিদ্র আছে। একটা হচ্ছে শার্প, একটা হচ্ছে ব্লান্ট। ব্লান্টটা আমরা সাধারণত একেবারে সফট ইনফেক্টেড ইউটেরাস যেগুলো থাকে ওগুলার সময় ব্যবহার করি ব্লান্টটা, আর শার্পটা আমরা নর্মাল যদি ইউটেরাসটা হেলদি থাকে তখন আমরা শার্প কিউরেটেজটা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় ইউটেরাইন কিউরেটটা এরকমের না হয়ে একটা হ্যান্ডেল থাকে, এখানের মধ্যে একটা হ্যান্ডেল থাকলো, জাস্ট একটা শার্প অংশ থাকলো, এইরকম একটা জায়গা থাকলো, আর একটা এই পাশে হ্যান্ডেল থাকলো। ওরকম কোনো ছবি যদি আসে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, এটাও ইউটেরাইন কিউরেট। এই পাশে হ্যান্ডেল থাকবে ধরার জন্য, ইউটেরাইন সাউন্ডে যেরকম হ্যান্ডেল থাকে ওরকম একটা হ্যান্ডেল থাকবে, স্ক্রুড্রাইভারের মতো একটা হ্যান্ডেল থাকে না স্ক্রুড্রাইভার যে আমাদের বাসায় আমরা ইউজ করি, সেই স্ক্রুড্রাইভারের মধ্যে এখানে একটা হ্যান্ডেল থাকে, আর মুখের মধ্যে ইয়ে থাকে ওই এরকম একটা মানে একটা গর্ত, একটা চোখ থাকে আর কি তার, আর চারপাশে এরকম দেখা যাচ্ছে। এটা তো খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ইউটেরাইন কিউরেট দিয়ে যদি প্রশ্ন আসে সেম, হ্যাঁ সেম আগের মতো, হোয়াট অপারেশন ইজ ডান উইথ দিস ইনস্ট্রুমেন্ট, ইউটেরাইন কিউরেট দিয়ে কিন্তু খালি আমাদের এন্ডোমেট্রিয়াল কিউরেটেজটাই নেওয়া হয়। সেটা হতে পারে অ্যাবর্শনের পরে, সেটা হতে পারে এন্ডোমেট্রিয়ামের কোনো প্যাথোলজি দেখার জন্য আমরা যে ডায়াগনস্টিক ডিএনসি করি সেখানে, মানে মোট কথা এন্ডোমেট্রিয়ামটা কিউরেট করার জন্যই আমরা এটাকে ইউজ করি। ইউটেরাইন কিউরেটটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা কিউরেট করার জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপরে তো হচ্ছে তোমার ধরো ডিএনসির কথা আসলো, কোনোভাবে আসলো ইন্ডিকেশন অফ ডিএনসি, ওই আগের মতো ইন্ডিকেশন অফ ডিএনসি, কমপ্লিকেশন অফ ডিএনসি, তারপরে হচ্ছে তোমার পারফোরেশন, এটা দিয়েও কিন্তু পারফোরেশন হয়। এই শার্প এন্ডটা দিয়ে যদি আমরা বেশি খোঁচাখুচি করি তখন দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামের সাথে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম চলে আসে, তখন একটা পারফোরেশন হয়ে যায়। তাহলে এটাও যখন আসবে সাউন্ডের মতো, এটাও যখন আসবে পারফোরেশনের প্রশ্ন বেশি আসবে, ডিএনসি প্রশ্ন বেশি। মোটামুটি ডিএনসি সেট শেষ। এখন আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখবো, আরেকটা স্পেকুলাম। হ্যাঁ, একটা স্পেকুলাম দেখছি আমরা, সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। আর এখন আরেকটা দেখবো, সেটার নামটা হচ্ছে কাসকস বাইভাল সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম। কয়টা পোর্শন হলো তার? কাসকস বাইভাল, এগুলো যখন পড়বা না হাতে গুনে গুনে পড়বা, তাহলে আর একটা স্টেপ বাদ যাবে না, তোমাকে কিন্তু পুরো নামটা পরীক্ষার সময় লিখতে হবে। ওই দিনও আমি বলছি যে অস্পিতে নাম্বার পাওয়া খুব সহজ, আবার অস্পিতে নাম্বার পাওয়া খুব কঠিন, বোঝাই যায় না। তুমিও সব আনসার করছো, আমিও সব আনসার করছি, কিন্তু তোমার আর আমার আনসার নাম্বার তো মিললো না। দেখছো এটা টিয়া পাখির ছোটের মতো, এর জন্য এটাকে বলা হয় কাসকস। কাসকস বাইভাল। সিমস যেটা দেখছি সেটাতে ছিল কি ব্লেড, আর এটাকে আমরা বলতেছি কি ভালভ। এটা খেয়াল রাখবা, সিমসটা ছিল সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র, কিন্তু পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বলে নাই, কারণ কি এটা যখন সার্ভিক্সে ইন্ট্রোডিউস করা হয় উপরের পোর্শনটা অ্যান্টেরিয়র ওয়াল রিট্রাক্ট করে, ভেতরের নিচের পোর্শনটা পোস্টেরিয়র ওয়াল রিট্রাক্ট করে। আর এই যে এই জায়গাটা এখানে একটা হোলের মতো, এই হোল দিয়ে আমরা এইদিকে পুরো একটা ক্যানেলের মতো করে আমরা কি করতে পারি, এখানে সার্ভিক্স থাকলে আমরা সার্ভিক্সটা দেখতে পারি।
এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এটা। আর এই যে দেখো এখানে স্ক্রু আছে, হ্যাঁ। আমরা সার্ভিক্সে যখন ইন্ট্রোডিউস করার পরে এই স্ক্রু দিয়ে আমরা এটাকে ফিট করে দিব, তখন এটা সেলফ রিটেইনিং হয়ে থাকবে। মানে কি, মানে হচ্ছে আমাকেও ধরতে হবে না, আমার কোনো অ্যাসিস্ট্যান্টকেও এটা ধরতে হবে না। এটা হচ্ছে তার একটা বেনিফিট, যে এটা কিন্তু সিমস পোস্টেরিয়র ভ্যাজিনাল স্পেকুলাম কিন্তু তোমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। এটা দিয়ে যখন তুমি কোনো কিছু প্রসিডিওর করবা তখন একজন অ্যাসিস্ট্যান্টকে এটা ধরে থাকতে হবে। বাট কাসকসের ক্ষেত্রে বেনিফিট এটাই যে এটা হচ্ছে সেলফ রিটেইনিং। এই স্ক্রুটা দিয়ে, এই যে দেখো তার একটা হ্যান্ডেল আছে, এখানে ধরে আমরা তাকে ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডিউস করার সময় মুখ খুলে ইন্ট্রোডিউস করব না, মুখটা বন্ধ করে নিব। এই যে স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করে মুখটা বন্ধ করে নিব, যখন এত বড় জিনিস তো ব্যথা পাবে পেশেন্ট। আচ্ছা, তাহলে মুখটা বন্ধ করে আমরা এটা ইন্ট্রোডিউস করব। অনেকে বলেন যে এটাকে একটু মানে এইভাবে ইন্ট্রোডিউস না করে একটু কাট করে ইন্ট্রোডিউস করার জন্য। এই জিনিসটা আবার এখন বলে না, এখন বলে যেরকম আছে সেরকমই ইন্ট্রোডিউস করার জন্য, কিন্তু মুখটা বন্ধ করে ইন্ট্রোডিউস করবে। সাথে কি করবে, যখন আমি ভ্যাজিনাতে মানে আমি বুঝতে পারলাম আমি সার্ভিক্সে চলে গেছি, তখন এই যে স্ক্রু সেটা আমি আস্তে আস্তে ওপেন করে দিলাম। এই ভালভগুলো ওপেন হয়ে গেল। এই যে ক্যানেল, এইখানে হচ্ছে ক্যানেল, এই ক্যানেল দিয়ে টানেল দিয়ে যেটাই বলি না কেন আমরা এই থ্রো এই করে আমরা এখানকার সার্ভিক্সটা দেখতে পারলাম। তাহলে কাসকস যখন আসবে আমাদের বেশিরভাগ হচ্ছে আসবে কি সার্ভিক্স ওরিয়েন্টেড প্রশ্ন, যে সার্ভিক্সের লেসন কি কি আছে। আর প্রথম কথাগুলো কিন্তু আবার ভুলে যায় না, আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ এন্ড স্টেরিলাইজেশন এন্ড ফাংশন অফ দিস ইনস্ট্রুমেন্টস, এটা হচ্ছে কমন। এই তিনটা প্রশ্ন আসবে। আর বাকি তোমার আসতে পারে যে এই যে ভালভগুলোর কাজ কি, এই যে দুইটা ভালভ আছে এটা দিয়ে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে বা অ্যান্টেরিয়র ওয়ালও রিট্রাক্ট করে রাখতে পারলো, পোস্টেরিয়র ওয়ালও রিট্রাক্ট করে রাখতে পারলো। এইটা হোয়াট বেনিফিট কি ইনস্ট্রুমেন্টের, বেনিফিট হচ্ছে এটা সেলফ রিটেইনিং, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না এটা। আর যে দুইটা ওয়াল রিট্রাক্ট করে রাখতেছে একটা ইনস্ট্রুমেন্টে, আমার দুইটা ওয়াল রিট্রাক্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটার বেনিফিট। এখন আসো কি কি অপারেশন হয়, সার্ভিক্স ওরিয়েন্টেড যে কোনো অপারেশন, আমরা ভ্যাজিনাল ক্যানেল দিয়ে যে অপারেশনগুলো করব সেখানে এটা লাগবে। এখন হতে পারে কার্সিনোমা সার্ভিক্সের বায়োপসি নেওয়ার সময়, হতে পারে কোনো পলিপেক্টমির সময়, মানে আমরা জাস্ট এই যে ক্যানেল দিয়ে পলিপ ধরার জন্য যে ইনস্ট্রুমেন্টটা সাধারণত আমরা স্পঞ্জ হোল্ডিং দিয়েই করি, অনেক সময় টিস্যু দিয়ে, লং টিস্যু দিয়ে করি, ওটা এই ক্যানেল দিয়ে এটা ঢুকাই দিব, টানেল দিয়ে ঢুকানোর পরে এখানে সার্ভিক্সের যে প্যাথোলজিটা থাকবে সেটা আমরা নিয়ে আসবো। তাইলে হচ্ছে বায়োপসি বললাম, পলিপেক্টমি বললাম, তারপরে হচ্ছে কপারটি ইনসারশনের সময়ও আমরা এটা ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিসের সময় অবস্টেট্রিক্সে এটার তেমন কোনো ইউজ নাই, একটা ইউজ আছে, আমরা এপিএইচ দেখার সময় অনেক সময় আমরা এটা দিয়ে দেখতে পারি যে পার ব্লিডিংটা যে হচ্ছে এটা ভ্যাজিনাল ওয়াল গুলা থেকে হচ্ছে নাকি হচ্ছে তোমার সার্ভিক্স থেকেই হচ্ছে, সেই জিনিসটা আমরা এটা দিয়ে দেখতে পারি। অবস্টেট্রিক্সে এটার ইউজ কম, এটা হচ্ছে মেইনলি গাইনোকোলজিক্যাল ইউজ। আবার ওই যে সিএনসিটা দেখাইলাম সেটা অবস্টেট্রিক্সে ওই যে এপিসিওটমি রিপেয়ারের সময় অনেক সময় অবস্টেট্রিক্সেও লাগে, কিন্তু মেইনলি এটা গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এটা কমন আর কি লাগে অনেক সময় এপিসিওটমি রিপেয়ার সময় লাগে কি আবার লাগেই, পোস্টোভ্যাজিনাল ওয়ালটা একপাশে রিট্রাক্ট করেই তো আমি ওখানে স্টিচ দিব, একপাশে সরায়। আচ্ছা, তাহলে কাসকস নিয়ে যা প্রশ্ন আসবে কার্সিনোমা সার্ভিক্স থেকে আসবে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য নেমস সাম বেনাইন কন্ডিশন অফ সার্ভিক্স, নেম সাম ইনফ্লামেটরি কন্ডিশন অফ সার্ভিক্স, অথবা চলে আসতে পারে যে সার্ভাইকেল ইরোশন বলে একটা কথা আসছে, সার্ভাইকেল ইরোশনের ট্রিটমেন্ট কি চলে আসতে পারে। তারপরে হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সের অনেক সময় স্টেজিংটা চলে আসতে পারে, ট্রিটমেন্ট মডালিটিস গুলা চলে আসতে পারে, মানে কার্সিনোমা সার্ভিক্স ওরিয়েন্টেড প্রশ্ন এটা থেকে আসবে। 5টা প্রশ্ন, সবগুলাই তো আসবে না, মানে একটা করে যে কোনো 5টা প্রশ্ন আসবে। এর মধ্যে 3টা প্রশ্ন আমাদের কমন, একটা হচ্ছে হাউ আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, হাউ ক্যান ইউ স্টেরিলাইজ ইট, হোয়াট আর দ্য ফাংশন অফ দিস ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে কমন প্রশ্ন। এই 3টা থাকবে, সাথে 2টা অন্য যে কোনো দিক থেকে আসতে পারে। তাহলে এটা গেল, নামটা আমার ঠিক মতো মনে রাখতে হবে, কাসকস। দেখো টিয়া পাখির ঠোঁট দেখে তার নাম কাসকস। বাইভালভ, 2টা ভালভ আছে, বাইভালভ সেলফ রিটেইনিং, বলছি না এখানে স্ক্রু আছে, আমি এটা সেট করে দিব, আমার কাউরে ধরা লাগবে না, এটা সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম। ওটা ছিল পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম, এটা কিন্তু ভ্যাজাইনাল স্পেকুলাম, মানে এখানে অ্যান্টেরিয়র ওয়াল পোস্টেরিয়র ওয়াল দুটোটাই তো 2টা ভালভ রিট্রাক্ট করতেছে। তাহলে এই নামটা মনে রাখবা, কাসকস বাইভালভ সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম। আর ওটা ছিল সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। সিমস ডাবল ব্লেডেড, এইটার অংশগুলোকে বলা হয় ভালভ, ওটাকে বলা হয় ব্লেড,
ডাবল ব্লেডের দুইটা পোর্শন দুইটা মাথায় থাকে, মানে দুই সাইডে দুই ধরনের ইয়ে থাকে, স্ট্রাকচার থাকে, ওটা হচ্ছে ব্লেড। সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম, যেহেতু পোস্টেরিয়র ভ্যাজাইনাতে ইউজ করা হয়। এই মোটামুটি আমাদের গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ডিএনসির ইনস্ট্রুমেন্ট গুলা সাথে হচ্ছে এইটা। এখন একটা ইনস্ট্রুমেন্ট দেখাই, এটা মানে এত প্রয়োজনীয় একটা ইনস্ট্রুমেন্ট, এটা আসলে কি ইনস্ট্রুমেন্ট বলবো না কি বলবো জানি না, কিন্তু এটা ইনস্ট্রুমেন্টের কাতারেই ফেলা হয় এবং প্রায় পরীক্ষার সময় এটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন এটা তোমরা চিনো তো, দেখি কি চিনবা আশা করি আমি। কি রে এটা বলো? হ্যাঁ Foley's বুঝি নাই, bichannel catheter. পলিস Foley's bichannel catheter. বাইচ্যানেল সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার। তোমার নাম তো এখানে পুরোটা আসে নাই, আসছে মোহাম্মদ কি জানি, আর বাকিটুকুন ডট ডট চলে আসছে। এখন আমি তোমাকে কিভাবে ডাকবো বলো? সবার নাম এরকম আসছে ডট 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 ডট, কিন্তু পরীক্ষার খাতায় তো ডট ডট নাম লেখা যাবে না, পুরো নাম লিখতে হবে না। তা এরকম এইসব ইনস্ট্রুমেন্টস এর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পুরো নাম লিখতে হবে। তাহলে বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার। সেলফ রিটেইনিং কেন? এই যে বেলুন যেটা আছে এটা এখানে ফুলায় দেখাইছে, এটা কিন্তু এরকম থাকে না, এই যে এই নলটা যেরকম থাকে ওরকমই থাকে, একেবারে সমান সমান ব্রেথ থাকে এটা। কিন্তু যখন আমরা কি করব, এই যে ভালভওয়ালা, এই যে দেখো এখানে দুইটা চ্যানেল কিন্তু দুই রকমের, এই যে দেখছো একটা ভালভওয়ালা, এই ভালভওয়ালা দিয়ে আমরা ডিস্টিল ওয়াটার দিব। ডিস্টিল ওয়াটার দিলে কি হবে, এটা দিকে দিকে গিয়ে এই বেলুনের মধ্যে, কোথায় গেল বেলুন, এই বেলুনের মধ্যে আসবে, তারপর বেলুনটা ফুলবে। আর এই যে এই পাশে যে জিনিসটা আছে এটা, এখানে আমরা কি করব, এখানে আমরা ইউরিন ব্যাগটা ফিট করে দিব। ঠিক আছে, তাইলে দুইটা ভালভের এই দুইটা কাজ। এই যে যেটা হচ্ছে একটা লাল কালারের দেখা যাচ্ছে একটা গার্ডওয়ালা, এটা হচ্ছে পানি দেওয়ার, ডিস্টিল ওয়াটার দেওয়ার, আর এটা হচ্ছে ইউরিন ব্যাগ ফিট করার। এখন এটা তোমাকে জিজ্ঞেস করা হবে, অনেক সময় জিজ্ঞেস করে, এটা তো খুব কমন, যে এটা মানে তুমি যে ভাল্বটা ফুলাবা কি দিয়ে, ঠাস করে বলে ফেলা সবাই পানি দিয়ে। আরে কি তুমি তখন স্যারা জিজ্ঞেস করে টেপের পানি দিয়ে ফুলাবা নাকি? হইতে না হয়, এই জন্য আমরা প্রথমেই বলবো ডিস্টিল ওয়াটার দিয়ে, আমরা এটা ইনফ্লেট করি ডিস্টিল ওয়াটার দিয়ে। বোঝা গেছে? এই ভাল্বটা দিয়ে ইনফ্লেট করি, আর এই অংশে আমরা ক্যাথেটার ইউরিন ব্যাগটা লাগাই। এরকম আরেকটা আছে ট্রাই চ্যানেল, তিনটা চ্যানেল থাকে, এখানে দুইটা আরেকটা থাকে, ওটা হচ্ছে ব্লাডার ইরিগেশনের জন্য ব্যবহার করা হয়। ওটা আমাদের দলটা নিশ্চয়ই দেখবা তোমরা, সার্জারিতে পড়াবে তোমাদের এগুলা, ট্রাই চ্যানেল ফলিস ক্যাথেটার যেটা সেটা। তাহলে বোঝা গেল তার নাম বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার, সে নিজে নিজে ভেতরে থাকতে পারে। আচ্ছা, এইটার তো অনেক প্রশ্ন, এটার অনেক প্রশ্ন মানে কি, এটা তো তোমার প্রথমে আইডেন্টিফাই, তারপরে হচ্ছে গাইনোকোলজিক্যাল অপারেশনের নাম বলো, অবস্টেট্রিক্যাল অপারেশনের নাম বলো, কখন তুমি এটাতে কি কি অপারেশনে তুমি ইউজ করবা, কতদিন ইউজ করবা। এটা মনে হয় তোমাদের বলছিলাম আমি গত ক্লাসে, কোন ইয়েতে কতদিন ক্যাথেটার থাকবে তোমাদের বলছিলাম না, আগের ব্যাচকে বলছিলাম গত ক্লাসে, তাইলে রিপিট করবো না, কোন অপারেশনে কতদিন এই ক্যাথেটারটা থাকে। ম্যাডাম বলেন না এটা, মনে নাই বলছি কি বলি নাই? আচ্ছা তাইলে কোন অন্য ব্যাচ কেমন হবে বলছি। আচ্ছা তাইলে এখন বলি, দেখা শেষ, হ্যাঁ এখন একটু সরাই ফেলি, এখন মুখে বলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অবস্টেট্রিক্স অপারেশন কি, অবস্টেট্রিক্সের অপারেশন কিছু না, সিজারিয়ান সেকশনের সময় আমরা এটা ব্যবহার করি অবস্টেট্রিক্সে, অথবা যখন কোনো পেশেন্টকে আমরা বেড রেস্টে রাখি, হ্যাঁ, অথবা তার কোনো আরেকটা অবস্টেট্রিক্সে আরেকটা ইউজ আছে, রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস বলে একটা টার্ম আছে। ইউটেরাসের নরমাল পজিশন হচ্ছে অ্যান্ট্রোভার্টেড, কিন্তু রেট্রোভার্টেডটা হচ্ছে তার একটা অ্যাবনর্মাল পজিশন। সেই পজিশনের ইউটেরাসগুলা মানে মহিলাগুলা যখন, ইউটেরাসওয়ালা মহিলাগুলা যখন প্রেগনেন্ট হয়, আর্লি প্রেগনেন্সিতে ইউটেরাসটা যখন পেলভিক অর্গান থাকে, তখন তাদের একটা প্রবলেম হয় কি, রিটেনশন অফ ইউরিন হয়ে যায়, মানে ইউটেরাসটা এমন ভাবে প্রেস করে, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারের উপর প্রেস করে, তখন দেখা যায় যে তার ম্যাচুরেশনে প্রবলেম হয়, তখন আমরা এই ক্যাথেটারটা দিই। অবস্টেট্রিক্যাল অপারেশন যদি বলো, তাহলে হচ্ছে আমরা কি করব, সিজারিয়ান সেকশনের পরে এই ইয়েটা আমরা দিব, ক্যাথেটারটা আমাদের লাগবে অপারেশনের সময়। আর গাইনোকোলজিক্যাল অপারেশন সবকিছুতেই লাগবে, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে লাগবে, ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে লাগবে, ফদারগিলস অপারেশনে লাগবে, সবকিছুতেই লাগবে, বিবিএফ রিপেয়ারের পরে লাগবে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন অপারেশনে কতদিন থাকে।
যদি এটা সিজারিয়ান সেকশন হয় তাহলে নর্মাল যদি সিজারিয়ান সেকশন হয় ইন্ডিকেশনের উপর ডিপেন্ড করে এটা রাখবে। একটা ইন্ডিকেশন এটা বেশি দিন থাকে না, মানে সাধারণত সিজারিয়ান সেকশনে আমরা এটা 24 আওয়ার্স রাখি। কিন্তু যদি কোনো অবস্ট্রাক্টেড লেবারের জন্য সিজারিয়ান সেকশন হয় অথবা আমরা ব্লাডার ইনজুরি করে ফেলি, ব্লাডার রিপেয়ার করতে হয়, তখন কিন্তু আমরা বেশি দিন রাখবো। যদি অবস্ট্রাক্টেড লেবারের জন্য করি তাহলে কতদিন রাখবো? 14 দিন। আর যদি আমরা সিজারিয়ান সেকশন করার সময় ব্লাডার ইনজুরি করে ফেলি সে সময় আমরা রাখবো কি, ব্লাডারটা রিপেয়ার করে রাখবো 21 দিন। তাহলে আমাদের সোজা কথাই বলতে হবে 24 আওয়ার্স। সিজারিয়ান সেকশন যখন প্রশ্ন আসবে যে কোন অপারেশনে কতদিন রাখা হয়, এই টাইপের যখন প্রশ্ন, তুমি প্রথমে লিখবা LUCS, লিখবা 24 আওয়ার্স, অথবা তারা দিয়ে দিবে প্রশ্নের মধ্যে যে LUCS এ কতদিন রাখা হয়, তখন আমরা 24 আওয়ার্স বলবো। কিন্তু অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে আমরা এটা 14 দিন রাখবো। এখন অবস্ট্রাক্টেড লেবারের তো দুইটা ওই দিন পড়াইতে গিয়ে বলছি না, সিনারিও পড়াইতে গিয়ে, যে অবস্ট্রাক্টেড লেবার যখন, তখন আমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে অ্যালাইভ ফিটাস আর একটা হচ্ছে ডেড ফিটাস। যখন ডেড ফিটাস হবে তাকে আমরা কি করব? ক্রাইনিওটমি করব। ক্রাইনিওটমির পরেও কিন্তু এটাকে আমরা 14 দিনই রাখবো। যে নট অবস্ট্রাক্টেড লেবারের জন্য সিজারিয়ান সেকশন হইলে আমরা তাকে রাখবো আর ক্রাইনিওটমি হইলে রাখবো না, তা কিন্তু না। অবস্ট্রাক্টেড লেবারের জন্য যে অপারেশনই আমরা করি না কেন সেটার পরে তাকে আমরা 14 দিন রাখবো। তাহলে একটা অপারেশন আসতে পারে ক্রাইনিওটমির পরে আমরা তাকে কতদিন রাখবো? 14 দিন রাখবো। আর সিজারিয়ান সেকশন ডিউ টু অবস্ট্রাক্টেড লেবার 14 দিন, আদার্স যদি কারণে সিজারিয়ান সেকশন হয় তখন হচ্ছে 24 আওয়ার্স। আচ্ছা, আর কিসে লাগে? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে আমরা রাখি 48 আওয়ার্স। এগুলো কিন্তু একেবারে বেসিক কোয়েশ্চেন, 48 আওয়ার্স। আচ্ছা, ভ্যাজানাল হিস্টেরেক্টমিতে কতদিন রাখি? যাদেরই প্রলাপস পড়বে সবার এই প্রশ্নের উত্তর দিতে হবে। ভ্যাজানাল হিস্টেরেক্টমিতে আমরা কতদিন রাখি? ভ্যাজানাল হিস্টেরেক্টমিতে আমরা 5 দিন ক্যাথেটার রাখি। ঠিক আছে। আর কি? ফদার গিলস এভাবে 5 দিন রাখি। আর হচ্ছে ভিবিএফ প্রিপেয়ারের পরে আমরা 21 দিন রাখি। এটা আমরা অনেক লম্বা টাইম, 3 উইকস অর 21 ডেজ। ঠিক আছে। তাহলে সিজারিয়ান সেকশনের পরে হচ্ছে 24 আওয়ার্স, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির পরে হচ্ছে 48 আওয়ার্স, ভ্যাজানাল হিস্টেরেক্টমির পরে হচ্ছে 5 ডেজ, তারপরে হচ্ছে তোমার আরেকটা কি বললাম, ভিবিএফ প্রিপেয়ারের পরে হচ্ছে 21 ডেজ। ক্রানিওটমির পরে কতদিন? ক্রানিওটমির পরে বলছি 14 দিন, 14 ডেজ। আচ্ছা, যদি অবস্ট্রাক্টেড লেবারের কারণে সিজারিয়ান সেকশন হয় তাহলেও আমাকে কি করতে হবে? 14 দিন এটা রাখতে হবে। ঠিক আছে। তাহলে এই গেল মোটামুটি তার বিভিন্ন ইয়েতে ইউজ। এটা কিন্তু বলে দেয়, হ্যাঁ, যে মানে প্রশ্ন ইয়েগুলা বলে দেয়, বলে না, অপারেশন গুলার নাম বলে দেয়, পাশে তোমাকে বলে লিখতে, মানে এই অপারেশনে কতদিন, অথবা বলে যে নেম সাম থাকবে, তুমি একসাথে লিখবে। ওখানে নাম্বার বেশি থাকবে, অন্যটাতে নাম্বার কম থাকবে। এই গেল হচ্ছে ক্যাথেটার। আচ্ছা, এখন আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখবো, দেখে ফেলছি। ও আচ্ছা, অপসের ইনস্ট্রুমেন্ট দেখি নাই। আচ্ছা, অপসের মধ্যে সবচেয়ে কমন অপারেশন কি? অপসের এপিসিওটমি। এই জিনিসটা হচ্ছে এপিসিওটমি সিজার। নর্মাল যে সিজারটা থাকে আমরা বাসায় যে সিজারটা দেখি সেটার মতোই, কিন্তু এটা এখানে কি একটু বাঁকা, অ্যাঙ্গেল করা। কেন? আমরা এপিসিওটমিটা কিভাবে দেই? এপিসিওটমিটা তো আমরা মিডিওল্যাটারাল এপিসিওটমি দেই, তাই না? এই মিডিওল্যাটারাল এপিসিওটমি যদি এটা সোজা হইতো তাহলে আমরা কি করতাম, মানে পেরিনিয়ামে দিয়ে যখন কাটতাম তখন সরাসরি অ্যানাল স্ফিংক্টার পর্যন্ত কেটে যেত। যেহেতু এটা বাঁকা, আমরা মিডিওল্যাটারাল এপিসিওটমি, রাইট মিডিওল্যাটারাল এপিসিওটমি আমরা বেশি ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমরা এটা যখন পেরিনিয়ামে দিয়ে একটু বাঁকা করে দিলেই কি হবে? এটা হচ্ছে মিডিওল্যাটারাল, মানে মিডিওল্যাটারাল এপিসিওটমির জন্য আমার এটা এরকম হবে, মানে এরকম করে তার স্ট্রাকচারটা দেখো। এপিসিওটমি সিজারটা নরমাল সিজারের মতো, জাস্ট এই জায়গাটা, তারপরেই আসবে এখান থেকে। এইটা আসা মানেই হচ্ছে কি আমার এপিসিওটমি থেকে প্রশ্ন আসবে। এপিসিওটমি কাকে বলে? এপিসিওটমির কয়টা টাইপ আছে? এপিসিওটমি আমরা কখন দেই? তারপরে এপিসিওটমির কমপ্লিকেশন কি, আর্লি কমপ্লিকেশন কি, লেট কমপ্লিকেশন কি, এইসব হচ্ছে মোটামুটি আমার এই এটার প্রশ্ন। তারপরে এপিসিওটমি অপারেশনের টাইপ গুলা কি কি, ঠিক আছে? এপিসিওটমি সিজার থেকে এইগুলাই আমার প্রশ্ন। আরেকটা আসে খুব বেশি আমাদের ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে অবস্টেট্রিক্যাল ফোরসেপ। আচ্ছা, যেটা পাইছি আগে সেটা দেখা ফেলি। এই ইনস্ট্রুমেন্টটাও আসে, এটার নাম হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর।
কোথায় গেল ইনস্ট্রুমেন্ট, আমি দেখি না। এই যে এটা হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। এই জিনিসটা আমরা সিজারিয়ান সেকশনের সময় ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর, DOYEN''S, ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। এই ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরটা আমরা কখন ইউজ করি? সিজারিয়ান সেকশনের সময়। একটা প্রশ্ন করেন স্যাররা সবাইকে, প্রিপ্রিয়ামের সিজারিয়ান সেকশনে যদি কখনো চলে যায় বা এমনিতেও জিজ্ঞেস করতে পারে, এই ডিউরিং সিজারিয়ান সেকশন এই ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরটা কয়বার ইন্ট্রোডিউস করা হয়? এটা 2বার ইন্ট্রোডিউস করা হয়। একটা যখন আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিটা ওপেন করি তখন আমরা ইন্ট্রোডিউস করি, যখন আমরা ইউটেরাসের গায়ে ইনসিশন দিয়ে বেবি আউট করতে নেই তখন কি করি? আমরা আমাদের অ্যাসিস্ট্যান্টকে বলি ডয়েন্সটা রিমুভ করার জন্য। তারপরে যখন আমরা বেবি আউট করে ফেলি, বেবি কর্ড কেটে দিয়ে দেই, তারপরে আমরা আবার এটা ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? তাহলে একই অপারেশনে একই ইনস্ট্রুমেন্ট 2বার দেওয়া হবে। একবার হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি ওপেন করার পরে, তারপরে যখন আমরা ইউটেরাসের গায়ে ইনসিশন দিয়ে বেবি আউট করব তখন আমরা এটাকে রিমুভ করে ফেলবো। বেবিটা আউট করার পরে আবার আমরা এটাকে করব। এটার কাজ কি? ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরের কাজ হচ্ছে ব্লাডারটাকে রিট্রাক্ট করে রাখা, কারণ লোয়ার সেগমেন্টের সাথে তো ব্লাডারটা লাগানো থাকে। এখন অনেক সময় তোমার ইনসিশনের সময় চলে আসতে পারে ব্লাডারটা সামনে, অথবা তোমার যখন তুমি স্টিচ দিচ্ছ ইউটেরাসের গায়ে, সেই স্টিচ দেওয়ার সময় চলে আসতে পারে। এই জন্য হচ্ছে কি করতে হবে? ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টরটা প্রথমে আমরা যখন ইন্ট্রোডিউস করি পেরিটোনিয়াল ক্যাভিটি ওপেন করার জন্য, তখন আমরা কি করি? যে ব্লাডারটাকে আইডেন্টিফাই করে এটার নিচে ব্লাডারটা নিয়ে ইউটেরাসের গায়ে ইনসিশন দেই। সেম আমরা যখন সেগমেন্টগুলো সেলাই দেই তখন কি করি? এই ব্লাডারটাকে রিট্রাক্ট করে এই লোয়ার সেগমেন্টকে আপার সেগমেন্টের সাথে সেলাই দিই, ঠিক আছে? তাহলে এই গেল ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। আরেকটা দেখাতে চাইছি হচ্ছে অবস্টেট্রিক্যাল ফোরসেপস। দেখা যায় এটা হচ্ছে অবস্টেট্রিক্যাল ফোরসেপ ডেলিভারির নাম শুনছো তো? ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি কি কি আছে এর মধ্যে? আমার হলো সেই ফোরসেপ। এটা কিন্তু এইভাবে থাকে না, দুটা জিনিস আলাদা থাকে। এগুলাকে বলে ব্লেড, একটা রাইট ব্লেড একটা লেফট ব্লেড। সেটা কিন্তু তোমার রাইটে লেফটে হবে না, সেটা মায়ের রাইটে লেফটে হবে। তোমার ক্ষেত্রে উল্টা, মায়ের যেটা রাইট তুমি তো যেহেতু উল্টা পাশে থাকবা সেটা তোমার লেফট হয়ে যাবে। এখন তুমি যদি ওইটা চিন্তা করে লেফটটা দিয়ে দাও প্রথমে, তাহলে কিন্তু হবে না। মায়ের দিকটা চিন্তা করে এটা রাইট লেফটটা দিতে হবে। আমরা যখন ফোরসেপ ডেলিভারি করি প্রথমে আমরা লেফট ব্লেডটা ইন্ট্রোডিউস করি ভেতরে, তারপরে রাইট ব্লেডটা করি, করে এখানে একটা লক আছে, হ্যাঁ? এই লকটা যখন লক হয় এই জিনিসটা একটা একটার মধ্যে ঢুকে যায়। এখানে কোনো স্ক্রু টু নাই কিন্তু, আমাদের যেটা শর্ট কার্ভড অবস্টেট্রিক ফোরসেপ যেটা, সেটাতে কিন্তু স্ক্রু নাই। এর উপরে ঠিক আরেকটা আছে লং ফোরসেপ। ওগুলা আগেরকার দিনে হয়তো অনেক হাই আপ স্টেশনে বেবি থাকলে ডেলিভারি করানো হইতো, কিন্তু পরে দেখা যায় যে এগুলাতে বেবির অনেক ধরনের প্রবলেম হয়, পরবর্তীতে তার মেন্টাল রিটার্ডেশন এগুলা হয়। এই জন্য এটা এখন মোটামুটি অবলিটারেটেড হয়ে গেছে। এখন আর আমাদের দেশে অ্যাটলিস্ট এটা ইউজ করা হয় না, আমাদের এখানে এটা ইউজ করা হয়। শর্ট কার্ভড অবস্টেট্রিক্যাল ফোরসেপ, এটার একটা নাম আছে রিগলেস ফোরসেপ। বানান লিখতে না পারলে ওই রিগলেস ফোরসেপ লেখার দরকার নাই, আমাকে শর্ট কার্ভড অবস্টেট্রিক ফোরসেপ লিখলেই হবে। এটার দুইটা ব্লেড থাকে, এটার পার্ট গুলো আসে, হ্যাঁ? এটা এখানে হচ্ছে ব্লেড, এটাকে বলে শাফট, এইটা হচ্ছে স্ক্রু, আর এটা হচ্ছে হ্যান্ডেল। এর পার্ট গুলা লিখতে আসছে। এটার সাথে আসবে আমার ফোরসেপ ডেলিভারি প্রিরিকুইজিটস কি কি সেটা আসতে পারে। একটা ফোরসেপ ডেলিভারি কি কমপ্লিকেশন হতে পারে, যখনই কোনো কমপ্লিকেশন আমরা লিখবো ম্যাটারনাল ফিটাল আলাদা করে লিখবো। ফোরসেপ ডেলিভারির ইন্ডিকেশন আসতে পারে। 3টা প্রশ্ন, এই ফোরসেপ ডেলিভারি এইটার বাইরে কিছুই আসে না। একটা আসে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, হাউ ক্যান ইউ স্টেরিলাইজ ইট, হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস অফ ফোরসেপ ডেলিভারি, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ফোরসেপ ডেলিভারি, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ফোরসেপ ডেলিভারি। এই 5টা প্রশ্নই আমি এই পর্যন্ত যতগুলা পরীক্ষায় আসছে 5টার বাইরে কোনো প্রশ্ন আসে না। ইভেন তোমাদের কার্ডে যে প্রশ্ন আছে ফোরসেপ ডেলিভারির, কার্ডের মধ্যে যে প্রশ্ন ওখানেও 3টা স্টেম এগুলাই আসে। আর হচ্ছে কমপ্লিকেশনস অফ ফোরসেপ ডেলিভারি, ঠিক আছে? এগুলা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে আশা করি তোমরা করে ফেলছো। তাইলে যখন আমাদের এই ফোরসেপটা আসবে শর্ট কার্ভড অবস্টেট্রিক ফোরসেপ লিখতে পারি অথবা রিগলেস ফোরসেপ লিখতে পারি। রিগলেস ফোরসেপে যদি আমরা বানান লিখতে পারি না আমাদের দরকার নেই, আমরা হচ্ছে শর্ট কার্ভড অবস্টেট্রিক ফোরসেপ লিখবো। আচ্ছা, এই গেল মোটামুটি
আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা কমন, এটা হচ্ছে গাইনিতেও ইউজ করা হয়, অপসে ইউজ করা হয়। এটা হচ্ছে ককার্স আর্টারি ফোরসেপ। এটাকে আমরা ককার্স আর্টারি ফোরসেপ অথবা হেমোস্ট্যাটিক ফোরসেপও বলতে পারি, যেটা তুমি বললো। এই যে এটা নিচেরটা, এই যে দেখো, এটার সাথে কিন্তু টিস্যু ফোরসেপের বেশ একটা ঝামেলা লেগে যায়। জিনিসটা হচ্ছে কি, টিস্যু ফোরসেপের মাঝখানে যখন আমরা ক্যাচ করে ফেলবো, টিস্যু ফোরসেপের মাঝখানে গ্যাপ থাকে, আর এটার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, আর এটার মধ্যে একটা টুথ থাকে। টিস্যু ফোরসেপে অনেকগুলা টুথ থাকে, মাল্টিসেরিয়েটেড আর এটা ইউনিসেরিয়েটেড, ঠিক আছে? এটা হচ্ছে ককার্স আর্টারি ফোরসেপ, খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট। এটা থেকে আমাকে গাইনির প্রশ্নে চলে যেতে পারে, এটা থেকে আমাকে অপসের প্রশ্নে চলে যেতে পারে, ঠিক আছে? গাইনি এবং অপস দুইটার জন্য এটা ইম্পর্টেন্ট। অপসের কোন পোর্শনটা যাইতে পারে? ইন্ডাকশন অফ লেবার, কারণ ককার্স আর্টারি ফোরসেপ দিয়ে অপসে আমরা মেইনলি দুইটা কাজ করি। একটা হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করি, আর একটা হচ্ছে প্লাসেন্টাল আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্প করি। ডেলিভারির পরে আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্প আমরা ককার্স আর্টারি ফোরসেপ দিয়ে করি। আচ্ছা, এটাকে আমরা অনেক সময় হেমোস্ট্যাটিক ফোরসেপও বলি। ককার্স হেমোস্ট্যাটিক ফোরসেপ অথবা ককার্স আর্টারি ফোরসেপ, যেটাই তুমি বলো ভুল হবে না, ঠিক আছে? এটা থেকে তোমার কি কি অপারেশনে ইউজ করা হয়? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে ইউজ করা হয়, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে এটা ইউজ করা হয় অপস গাইনির ক্ষেত্রে। আর অপসের ক্ষেত্রে তো বললাম এআরএম করার সময় আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন বা সার্জিক্যাল ইন্ডাকশনের সময় আমরা এটা ইউজ করি, আর আরেকটা হচ্ছে আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্প করার সময়। এখন যদি তোমাকে অপস থেকে প্রশ্ন করতে চাই, ইন্ডাকশন অফ লেবারে চলে যাবে যে মেডিকেল ইন্ডাকশন কি, সার্জিক্যাল ইন্ডাকশন কি, সার্জিক্যাল ইন্ডাকশনের কি কমপ্লিকেশন হতে পারে, সার্জিক্যাল ইন্ডাকশনের ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, তাই না? মেডিকেল ইন্ডাকশনের ড্রাগগুলোর নাম বলো, এই টাইপের প্রশ্ন আসে ককার্স থেকে। আর যদি গাইনির দিকে চলে যায় তাহলে হচ্ছে হিস্টেরেক্টমি থেকে প্রশ্ন আসে। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ইন্ডিকেশন বলো, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে এটা কখন আমরা সাধারণত থার্ড ক্লাম্প বলি, সেটাতে আমরা এটা ইউজ করি। থার্ড ক্লাম্প হচ্ছে যখন আমরা ম্যাকেনড্রস লিগামেন্ট যেটা সেটা ধরার জন্য, সরি ভুল বললাম, সেকেন্ড ক্লাম্প যেটা ইউটেরাইন আর্টারি ক্যাচ করার জন্য আমরা ফার্স্ট ক্লাম্পে তো থাকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, রাউন্ড লিগামেন্ট, আর হচ্ছে কি ওভারিয়ান লিগামেন্ট। এই তিনটা জিনিস থাকে ফার্স্ট ক্লাম্পে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে। সেকেন্ড ক্লাম্পে থাকে ইউটেরাইন আর্টারির ক্লাম্পটা যখন আমরা দেই উপর থেকে কেটে এসে, তখন এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা সেকেন্ড ক্লাম্পটা ধরি, ঠিক আছে? ইয়েতে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতেও সেরকম, যদি কেউ নিচে থেকে করে যান তাহলে প্রথমে ম্যাকেনড্রস লিগামেন্টকে ধরা হয়, সেটা হচ্ছে তোমার ওই যে সেটা অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরা হয়, আর এটা হচ্ছে সেকেন্ড ক্লাম্পেও ব্যবহার করা হয়। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রেও সেকেন্ড ক্লাম্প, যেখানে আমরা ইউটেরাইন আর্টারিটাকে ক্যাচ করি, সেখানে হচ্ছে আমরা এই ককার্স আর্টারি ফোরসেপটা ইউজ করি। তাহলে ককার্স আর্টারি ফোরসেপ যদি আসে, হেমোস্ট্যাটিক ফোরসেপ যদি আসে, তাহলে আমাদের প্রশ্ন অপসের দিকেও চলে যেতে পারে, গাইনির দিকেও চলে যেতে পারে। গাইনি থেকে কি প্রশ্ন বললাম? হিস্টেরেক্টমি ওরিয়েন্টেড প্রশ্ন। আর অপসেট থেকে কি প্রশ্ন? অপসেট থেকে ইন্ডাকশন অফ লেবার ওরিয়েন্টেড প্রশ্ন, বিশেষ করে সার্জিক্যাল ইন্ডাকশন। মেডিকেল ইন্ডাকশন আসতে পারে, যখন ইন্ডাকশন অফ লেবার আসবে কি কি প্রসিডিওর, মেডিকেল ইন্ডাকশনের ইন্ডিকেশন কি কি ড্রাগ ইউজ করা হয়, আর সার্জিক্যাল ইন্ডাকশনের ইন্ডিকেশন কি কি ড্রাগ ইউজ করা হয়, আর সাথে আসে আরেকটা সার্জিক্যাল ইন্ডাকশনের কন্ট্রা ইন্ডিকেশন। আইইউডি পেশেন্টের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্ডাকশন করব না, কারণ কি, কারণটা যদি আমরা করি তাহলে আরো তার সেপটিকটা, আইইউডিটা তো এমনি পচা থাকে, ওখানে সেপটিক হওয়ার চান্স থাকে। আমরা যদি এআরএম করে দেই, মেমব্রেনটা যদি রাপচার করে দেই, তাহলে এইটা আরো অ্যাসেন্ডিং ইনফেকশন বেশি হবে, মায়ের কোরিওনিউরাইটিস ডেভেলপ করে যেতে পারে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আইইউডি রাপচার হয় ততই আমাদের জন্য ভালো, ঠিক আছে? আরেকটা হচ্ছে তো বললাম আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্প। কয়টা বাজে? ম্যাডামের ক্লাস 9:08 বাজে। আচ্ছা, ম্যাডাম কি ঢুকছেন নাকি? দেখা যায় নাকি পার্টিসিপেন্টস এর এখানে ম্যাডামের নাম? না, আসে নাই মনে হয় এখনো। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের ইনস্ট্রুমেন্ট। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বললাম তো, কয়টা বললাম বলো তো? আমি তো হিসাব করি নাই। বলছো কেউ কয়টা বলছি? এই বলো রে, কয়টা বললাম? আমি তো গুনি নাই। ডিএনসিরই তো বললাম 6টা মনে হয়। তারপরে হচ্ছে কাসকোস বললাম 7টা, ক্যাথেটার একটা 8টা, অপস থেকে বললাম হচ্ছে ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর, এপিসিওটমি সিজার, ফোরসেপ,
9, 10, 11টা হইলো, আর এখন বললাম 12টা। পপার্স 12টা। ম্যাম আচ্ছা, 12টা ইনস্ট্রুমেন্ট ইনশাল্লাহ ইয়ে করলে এর বাইরে সাধারণত আমি অন্তত দেখি নাই আর কি, আমার কয়েক বছরের অভিজ্ঞতায় এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না। এখন যদি কপাল খারাপ হয় আর কি আসবে, তোমাদের নিশ্চয়ই ক্রেনিও ক্লাস দিয়ে বলবে না এটা কি, এগুলা তোমাদের লেভেলের প্রশ্ন ইয়ে না, এগুলাই পড়বা ভালো করে, এগুলাই আসবে। আর বড় জোর ওগুলো আবার বেশি সহজ, ওগুলাও আসে না, ওগুলো এমনি তোমার চিনার জন্য, যে ওই যে আর্টারি ফোরসেপ যেগুলা হেমোস্টেটিক মসকুইটো আর্টারি ফোরসেপ, মিডিয়াম সাইজ আর্টারি ফোরসেপ, তারপর হচ্ছে লং আর্টারি ফোরসেপ তো আশা করি দেখলেই চিনতে পারবা, যেগুলো আসতে আমি কখনো দেখি নাই, এটা একটা কমন ইনস্ট্রুমেন্ট, এই জন্য আমি বললাম। এই যে 12টা ইনস্ট্রুমেন্ট বললাম, এই 12টা ইনস্ট্রুমেন্টের 3টা প্রশ্ন কমন, ঠিক আছে, আর বাকি 2টা বলেই দিলাম কোন ইনস্ট্রুমেন্ট থেকে কি কি পড়বা। এখন আমরা একটু চটচট করে কন্ট্রাসেপশনের কি কি আসে একটু দেখে নিই। পার্টোগ্রাফ পড়া হয়েছে না তোমাদের? পার্টোগ্রাফ, এই পার্টোগ্রাফ পড়া হয়েছে রে, বলো কেউ, শাহিদ বলো, পার্টোগ্রাফ পড়া হয়েছে? ম্যাডাম আগে পড়ানো হয়েছে, আজকেও নাসরিন ম্যাডাম একটু দেখিয়ে দিয়ে বলছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে তো পার্টোগ্রাফের হচ্ছে পার্টোগ্রাফ একটা কমন প্রশ্ন অস্পির জন্য। একটা আসে আইডেন্টিফাই, তখন আমাকে বলতে হয় WHO মডিফাইড পার্টোগ্রাফ, আর হচ্ছে কি অ্যালার্ট লাইনের ইম্পর্টেন্স কি, অ্যাকশন লাইনের ইম্পর্টেন্স কি, এগুলা প্রশ্ন আসে। প্রশ্নগুলো সহজ, গদবাঁধা প্রশ্ন, সবার ক্ষেত্রে একই প্রশ্ন আসে সব পার্টোগ্রাফে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে পার্টোগ্রাফটা কি করলাম। আচ্ছা, আমি প্রশ্নগুলো বলি। আইডেন্টিফাই তো আসে, কম্পোনেন্টস কি কি পার্টোগ্রাফের, এটা একটা প্রশ্ন আসে। কখন স্টার্ট হয় পার্টোগ্রাফ, এটা একটা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে অ্যালার্ট লাইনের ইম্পর্টেন্স কি, অ্যাকশন লাইনের ইম্পর্টেন্স কি, তারপরে হচ্ছে আমরা কিভাবে ফিটাল ডিস্ট্রেস বুঝতে পারি পার্টোগ্রাফ থেকে, এইসব জিনিসপত্র মোটামুটি কমন পার্টোগ্রাফে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। আবার বলবো প্রশ্নগুলা? না, তাইলে মনে হয় বুঝতে পারছো, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা ইয়েতে যাই। কন্ট্রাসেপশন, গতদিন তো আদার ড্রাগস দেখাই দিচ্ছিলাম, আজকে কন্ট্রাসেপশন গুলো দেখাই। এই যে এইটা হচ্ছে কি, ওরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে কি প্রশ্ন আসে? এটা থেকে আসে মেকানিজম অফ অ্যাকশন, একটা কমন প্রশ্ন। যখনই কোনো ড্রাগ আসবে, কন্ট্রাসেপটিভ আসবে, তখনই সাথে সাথেই আসবে মেকানিজম অফ অ্যাকশন আসবে। তারপরে হচ্ছে এটার কম্পোজিশন আসে, কম্বাইন্ড যেহেতু বলছে, কি কি থাকে, এস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে। কয়েকটা এস্ট্রোজেনের নাম লিখো, কয়েকটা প্রজেস্টেরনের নাম লিখো, আর একটা আসে হচ্ছে ডোজটা, মানে কি পরিমাণে থাকে। হ্যাঁ, এটার সাথে হয়তো চলে আসতে পারে নেম সাম আদার কন্ট্রাসেপটিভস। তারপরে হচ্ছে প্রজেস্টেরন কন্টেনিং কন্ট্রাসেপটিভস কি কি আছে আমাদের, ঠিক আছে। আর এরপরে তো এটার সাইড ইফেক্ট আসতে পারে, এটার কন্ট্রাইন্ডিকেশন আসতে পারে, অনেক প্রশ্ন আসে এটা থেকে, এক একবার এক এক রকমের প্রশ্ন আসে। তবে মেকানিজম অফ অ্যাকশন মোটামুটি কমন, আইডেন্টিফাই আর মেকানিজম অফ অ্যাকশন। কন্ট্রাসেপশনের যে কোনো ড্রাগে আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ এন্ড মেকানিজম, এর সাথে তোমার এইটা থেকে তো হাজার হাজার প্রশ্ন, কম্পোজিশন থেকে শুরু করে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট, তারপরে হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট, তারপরে হচ্ছে তোমার এগুলা রিটেনেও আসে, আবার অস্পিতেও চলে আসে। অনেক সময় অস্পিতে বলে দেয় 3টা বলো 4টা বলো, এরকম করে বলে দেয়। তারপরে হচ্ছে আর কি কি কন্ট্রাসেপটিভস আছে, হরমোন কন্টেইনিং কন্ট্রাসেপটিভের নাম বলো, নন হরমোনাল একটা কন্ট্রাসেপটিভের নাম বলো। নন হরমোনাল কন্ট্রাসেপটিভ কি, কপারটি, আর বাকি সবগুলাই তো হরমোনাল কন্ট্রাসেপটিভ। প্রজেস্টেরন অনলি কিছু কন্ট্রাসেপটিভের নাম বলো, এরকম প্রশ্ন আসতে পারে এই ওসিপি থেকে। আচ্ছা, আরেকটা দেখি আমরা। এই যে এটা কি জিনিস, এটা বলো, এটা বলতে ভালো লাগতেছে না, কে বলবা? মাহজাবিন বলো, এই জিনিসটা কি দেখা যায়? মাহজাবিন মনে হয় ওখানে মানে ইয়ে করে, আর আশেপাশেও মনে হয় নাই, এই জন্য সে শুনতেছে না। আসো, আচ্ছা ঠিক আছে, তাইলে বলো এটা কি জিনিস।
এটা একটা অক্ষরের মতো, ইংরেজি একটা অ্যালফাবেটের মতো লাগে না? এই বলে ফেলো চটচট। এটা কি? কপারটি? বলেই তো দিলাম, ইংরেজি একটা অক্ষরের মতো লাগে, কপারটি। হ্যাঁ, এই যে একটা আর, এই যে একটা আর, এগুলোকে বলে আর। আর কপার কন্টেনিং এই যে সাদা সাদা জায়গাগুলো আছে না, এগুলো হচ্ছে কপার কন্টেনিং। এটা একটা নন হরমোনাল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে? এটা আমরা ইন্টারভেল পিরিয়ডে এটা আমরা দিতে পারি, সেগুলোকে বলে PPIUCD, পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এখন এটা আসলে আমরা কি লিখবো? তার ডাক নাম হচ্ছে কপারটি, সরি ভালো নাম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে? আইডেন্টিফাই যখন করতে বলবো আমরা তাকে বলবো এটা। আর একই গদবাঁধা কথা, মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, টাইম, কখন রিমুভ করব, এই কয়েকটা প্রশ্ন আছে। এই গেল কপারটি। আরেকটা ড্রাগ আসে আমাদের কন্ট্রাসেপটিভ থেকে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, যেটা ডিএমপিএ ও আচ্ছা, ইদানিং একটা আরেকটা ড্রাগ আসতেছে, এটা আগে আসে নাই, গত 2টা পরীক্ষায় এই জিনিসটা আসছে, এটা এখন বেশি ইউজ হয় তো এই জন্য। এটা হচ্ছে সিঙ্গেল রড ইমপ্লানন, হ্যাঁ, এটাকে বলে ইমপ্লানন। এই যে দেখো গায়ে কিন্তু লেখা আছে, যে বক্সের গায়ে ইমপ্লানন লেখা আছে, এটা হচ্ছে ইমপ্লাননের বক্সটা। তারপর এটা হচ্ছে যেটা দিয়ে ইমপ্লানন দেওয়া হয়। এত বড় জিনিসটা তো আর মানুষের শরীরে দেওয়া হয় না, মানুষের শরীরে এই যে ছোট জিনিসটা, এইটা দিয়ে এটা এর মুখের মধ্যে সেট করা থাকে, একেবারে প্যাকেটের মধ্যে এইভাবে সেট করা থাকে। এটা আমরা কোথায় দেই? লেফট আর্মে দেই, কিউবিটাল ফোসার উপরে, অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা লেফট আর্মে দেই, কিউবিটাল ফোসার উপরে। আর এখানে এই ছোট্ট জিনিসটা, এই জিনিসটা থাকে, এটার মধ্যে হরমোন থাকে, সেটা রিলিজ করে আস্তে আস্তে। টাইমিংটা কপারটির ক্ষেত্রেও কিন্তু বলতে আমি ভুলে গেছি, টাইমিংটা আসে কত দিনের জন্য দিই, এটাতেও সেম আসে কত দিনের জন্য আমরা এই ইমপ্লাননটা দিব, ঠিক আছে? এই যে ছোট্ট কাঠি, রুগীরা বলে কাঠি কাঠি ভরতে চায় রুগীরা, এটা কিন্তু খুব পপুলার পেশেন্টদের মধ্যে, বুঝছো? কন্ট্রাসেপটিভ আইইউসিডির অনেক মানে প্রমোশন হচ্ছে বা অনেক সেমিনার টেমিনার হচ্ছে, কিন্তু পেশেন্ট কেন জানে আইইউসিডিটা অ্যাকসেপ্ট করতে চায় না। এর চাইতে তারা বলে আমাকে কাঠি ভরে দেন। এই কাঠিটা ওদের জন্য খুব পছন্দের একটা জিনিস। এই ছোট জিনিসটা, এটা হচ্ছে কোথায় দেয়? আর্মের লোয়ার পার্ট পোর্শন অফ দা আর্ম, কিউবিটাল ফোসার জাস্ট উপরে অ্যান্টিরিয়র অ্যাসপেক্টে দেয়। এটা 3 বছরের জন্য। এই কাঠিটার মধ্যে হরমোন যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে রিলিজ হয়। এটা কিভাবে? এটা কিন্তু আবার রিমুভ করতে হয় বডি থেকে 3 বছর পরে, অথবা যে যখন বাচ্চা চাইবে, অথবা যদি তার কোনো কমপ্লিকেশন হয়, আমরা জাস্ট ছোট একটা ইনসিশন দিয়ে ওই জিনিসটা আর্টারি ফোর্সেপ দিয়ে টান, মানে ওটার বেসটা ধরে আর্টারি ফোর্সেপ দিয়ে টান দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি। এটার দেওয়া এবং বের করা দোনোটাই খুব সহজ। এবং এটার যে পারফোরেশন, যেমন কপারটি দিলে আমাকে আমার একটা ইউটেরাইন পারফোরেশনের চান্স থাকে, এটার এই ধরনের ইনজুরি এগুলো একটু কম হয়। এখন একেবারে আনাড়ি হাতে দিলে তো মাসেল ইনজুরি হয়ে যাবে। এই জিনিসটা আগে আসতো না, বুঝছো? ইদানিং এত পপুলার হয়েছে দেখে এটা মনে হয় গত 2বার থেকে, এই দুইবারই মনে হয় আসছে, গত 2বার মিজোপ্রোস্টল, তারপরে এগুলা নতুন আসছে দেখি, আগে এগুলো আসতো না। তা আমাদের এই জন্য কি করতে হবে? আরেকটা হচ্ছে ডিএমপিএ। ডিএমপিএ আবার আগে আসতো, এখন আসে না। ডিপোমেড্রক্সি প্রজেস্টেরন, যেটা সেটা আগে আসতো, এখন ওইটা আসে না, যেহেতু এটা এখন পপুলার হয়ে গেছে। এটা সম্বন্ধে সবাইকে জানানোর জন্য আসে। মেকানিজম অফ অ্যাকশন কি? প্রজেস্টেরন কন্টেইনিং কন্ট্রাসেপটিভ। প্রজেস্টেরনের যে কাজ, সেটা কাকে দিব? সাইড এফেক্ট কি, মানে ইন্ডিকেশন, সাইড এফেক্ট, কন্ট্রা ইন্ডিকেশন, মানে ক্লায়েন্ট সিলেকশন বা ইন্ডিকেশন একই কথা, যে আমরা কাকে দিব কাকে দিব না। আর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন কি কি হইতে পারে, তার ম্যানেজমেন্ট। এই গেল। আর ডিএমপিটাতেও সেম আসবে। ডিএমপিটা একটা বোতলের মধ্যে থাকবে, ওগুলো আর দেখানোর কিছু নাই, ওই গায়ের মধ্যে ডিএমপি লেখাই থাকে, দেখলেই তোমরা বুঝতে পারবা। জাস্ট হরমোনটা কি থাকে এখানে, এটার নাম পড়ে ফেলবা। আর কি প্রজেস্টেরন কন্টেইনিং কন্ট্রাসেপটিভ আছে সেগুলোর নাম পড়ে ফেলবা। তারপরে হচ্ছে সাইড ইফেক্ট কি, কতদিনের ইন্টারভ্যালে আমরা ডিএমপি একটা কমন মানে অ্যামিনোরিয়া হয়ে যায় অনেক সময় ডিএমপি দিলে, এগুলা। তারপর কমপ্লিকেশন অনেক কিছু আছে ডিএমপি, ওগুলা পড়বা যদি ডিএমপি আসে। কিন্তু ডিএমপি চেয়ে ইদানিং ইমপ্লানন বেশি আসতেছে। আর কপারটি আর পিলের তো কোনো মিস নাই, যে মানে এটা যে কতবার আসছে। আর পিল থেকে তো অসংখ্য প্রশ্ন। এর মধ্যে কমন প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই আর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, এই দুটো থাকবেই। মেকানিজম অফ অ্যাকশন ছাড়া কন্ট্রাসেপটিভের কোনো ইয়ে থাকবে না, মানে যে ছবিটাই আসুক না কেন, আমাদের মেকানিজম অফ অ্যাকশন কিন্তু থাকবেই।
এই মোটামুটি শেষ হয়ে গেল। গত 2টা ক্লাস নিলাম, ইনস্ট্রুমেন্ট আর হচ্ছে স্পেসিমেন। এই যা হইলো আজকে পর্যন্ত, এগুলা হচ্ছে অস্পির জন্য 100, এই মানে মোটামুটি 100 মার্কসের আমি আলোচনা করলাম। কাউন্সেলিং সিনারিও এগুলাও বলছি। আজকে একটু পার্টোগ্রাফ বললাম, প্রশ্নগুলা বলে দিলাম পার্টোগ্রাফের, এগুলাই আসে পার্টোগ্রাফের প্রশ্ন। আর হচ্ছে কন্ট্রাসেপটিভ ওরিয়েন্টেড। কারো কোনো প্রশ্ন আছে? আমি তো একটাই বললাম, অনেকক্ষণ বললাম, 1 ঘন্টা। বলো। আছে রে কারো কোনো প্রশ্ন? পার্টিসিপেন্টস কমে যাচ্ছে, না কমছে না তো, 58 61 উঠছিল হাইয়েস্ট আজকে। 61 এর মধ্যে একজন তো আমি। এই সবাই বুঝতে পারছো, চিনতে পারছো সব ইনস্ট্রুমেন্ট? আজকে শাখাওয়াত নাই, তাকে দেখছি না তো, আমার স্ক্রিনে নাই। মনিটর কোথায়? ক্লাস করে নাই? শাখাওয়াত আছো? নাই। আচ্ছা, আজকে মনে হয় তোমাদের লাস্ট ক্লাস। আর কেউ বলবেন না? শাহিদ বলো, আজকে লাস্ট ক্লাস? জি ম্যাম, আজকে লাস্ট ক্লাস। জি ম্যাম। হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস। তারপরে তোমরা কই যাবা? এই যে শাখাওয়াতকে শো করলো, কিভাবে শো করলো এতক্ষণ করে নাই। আচ্ছা, কি আজকে এরপরে কোথায় যাবা তোমরা? ম্যাম সার্জারি শুরু হবে। মেডিসিন হয়েছে, এখন গাইনি হইলো, এরপরে সার্জারি। আচ্ছা দেখো, সার্জারি হইতে হইতে খুলে কি না কলেজ, কি অবস্থা হয়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? বুঝতে কোন, আজকে তো খালি আমি প্রশ্নই বলছি, উত্তর তো কিছু বলি নাই। উত্তরগুলো তো বইয়ের থেকে পড়ে নিবা। আর কিছু পরীক্ষার প্রশ্ন বলছি। হিস্ট্রির কি অবস্থা? হিস্ট্রি প্রেজেন্ট করবা আজকে ম্যাডামের কাছে? ম্যাডাম আজকে হিস্ট্রি প্রেজেন্টেশন নাই কোনো। আজকে হিস্ট্রি নাই? আজকে কি ক্লাস তাহলে ম্যাডামের সাথে? ম্যাডাম মানে আজকে পার্টোগ্রাফ পড়াবেন আর এমনি জেনারেল কিছু আলোচনা করবেন বলছেন। আর কি পার্টোগ্রাফার? এমনি জেনারেল আলোচনা। আচ্ছা হ্যাঁ, ওগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা কিন্তু ম্যাডাম কি বলেন, এটা খেয়াল করলে হবে কি, আমরা যত যাই বলি না কেন ম্যাডামের কথাটাই বলতে হবে, কারণ ম্যাডাম হচ্ছেন তোমার মেইন ইন্টারনাল। ম্যাডামের কথাটা যদি বলো ম্যাডাম খুশি হবেন স্বাভাবিক। আবার মানে ম্যাডাম তো শুদ্ধ কথাই বলবেন, ম্যাডামরা তো সিনিয়র। উনি তো ম্যাডামের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করার জন্য রেস্ট নাও। আমি ম্যাডামকে একটু পরে ফোন করে বলবো যে আমি ছেড়ে দিছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। আর ইনশাআল্লাহ দেখা, কথা তো আর এইভাবে হবে না, আশা করব আমাদের শীঘ্রই দেখা হবে। জি বলো। ম্যাডাম এই ম্যাডাম ফোন দিছিলেন, আপনাকে একটু স্টে করতে বলছেন। ম্যাডামের জুমে একটু প্রবলেম হচ্ছে, তো বলছে আপনাকে একটু স্টে করতে। আমাকে স্টে করতে বলছেন? হ্যাঁ 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 ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওকে। স্টে করতে মানে কি আমাকে ক্লাস কন্টিনিউ করতে বলছেন? আমি তো তাড়াহুড়া করে পড়ায় ফেললাম সব। আচ্ছা তাহলে তোমরা বলো, আমাকে হেল্প করো স্টে করতে। কি তোমাদের কোনো প্রবলেম, কোনো কিছু আজকেরটা বুঝো নাই? পার্টোগ্রাফটা একটু বলে দেন শর্ট করে। পার্টোগ্রাফটা বলে দিবি। পার্টোগ্রাফ আজ ম্যাডামই পড়াবেন, আজকে কত ভালো করে বুঝবা পার্টোগ্রাফ। আচ্ছা, পার্টোগ্রাফের হচ্ছে আমি তো অস্পি ওরিয়েন্টেড পড়াচ্ছি। কি কি পার্টোগ্রাফের ছবি তো পাইছো না সবাই? জি ম্যাম। আচ্ছা, পার্টোগ্রাফের কি কি কম্পোনেন্ট থাকে? প্রথম কথাই হচ্ছে একটা পার্টোগ্রাফে আমাকে একটা ম্যাটারনাল কম্পোনেন্ট থাকে, একটা ফিটাল কম্পোনেন্ট থাকে, তাই না? তারও আগে কিছু জিনিসপত্র থাকে পার্টোগ্রাফের মধ্যে, আমাকে ওটা ফিল আপ করতে হয়, হয়ে এটা হচ্ছে পেশেন্টের ফাইলের সাথে আমাকে দিতে হয়। তাই সেখানে কি থাকবে? পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, নাম থাকবে, বয়স থাকবে, ডেট অফ অ্যাডমিশন থাকবে, মোটামুটি এই জিনিসগুলো আমরা দিব। তারপরে হচ্ছে একটা ফিটাল ম্যাটারনাল কম্পোনেন্ট, উপরে এবং নিচে থাকে সাধারণত ম্যাটারনাল কম্পোনেন্ট, আর মাঝখানের যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে ফিটাল কম্পোনেন্ট। ঠিক আছে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইট। তারপরে হচ্ছে ফিটাল কম্পোনেন্টের মধ্যে আবার আমরা অনেক কিছু দেখি। ফিটাল কম্পোনেন্টের মধ্যে আমরা একটা দেখি ডাইলেটেশন অফ সার্ভিক্স দেখি, তারপরে হচ্ছে ফিটাসের ডিসেন্ট দেখি, এগুলা হচ্ছে ফিটাল কম্পোনেন্টের মধ্যে। আর ম্যাটারনাল কম্পোনেন্টের মধ্যে আরেক ফিটাল কম্পোনেন্টের আরেকটা পোর্শন হচ্ছে ফিটাল হার্ট রেট। হ্যাঁ, ফিটাল হার্ট রেটটার জন্য আলাদা একটা প্লটিং এর মধ্যে আমরা মানে অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন যেখানে দেওয়া
সেখানে হচ্ছে আমরা কি দেখি, সার্ভাইকাল ডাইলেটেশনটা দেখি আর ডিসেন্টটা দেখি। আর এছাড়া যেটা হচ্ছে প্রথমেই দেওয়া থাকে প্রশ্নটা ফিটাল হার্ট রেটের জন্য একটা প্রশ্ন। এখন আমরা বলছি একটা প্রশ্ন, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি বলছি যে কিভাবে আমি ফিটাল ডিস্ট্রেস বুঝতে পারি পার্টোগ্রাফ দেখে। তাহলে কিভাবে আমি ফিটাল ডিস্ট্রেস বুঝতে পারি? প্রথমেই যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা ফিটাল হার্ট রেট দেখে বুঝতে পারি। আর যখন মেমব্রেনটা রাপচার হবে তখন আমরা মেমব্রেনের কালার মানে মিকোনিয়ামের কালার দেখে বুঝতে পারি, যে স্টেইনড মিকোনিয়াম যদি হয় তখন আমরা ফিটাল হার্ট রেটটা বুঝতে পারি। এই প্রশ্নে আমি দেখছি যেটা আমার বলে সবার একটু প্রবলেম হয় কেন জানি, বাকিগুলো পারে কিন্তু ফিটাল আমরা কিভাবে একটা ফিটাল ডিস্ট্রেস আইডেন্টিফাই করতে পারি পার্টোগ্রাফ থেকে? ফিটাল ব্রেডিকার্ডিয়া ও ট্যাকিকার্ডিয়া লেস দেন 110 বিটস পার মিনিট যদি থাকে অথবা মোর দেন 160 বিটস পার মিনিট যদি থাকে ফিটাল হার্ট রেটটা, সেটা হচ্ছে আমাদের ট্যাকিকার্ডিয়া অথবা ব্রাডিকার্ডিয়া বোঝার জন্য দরকার। আচ্ছা, আর হচ্ছে আর আমরা ম্যাটারনাল কম্পোনেন্টসে কি দেখবো? মায়ের ভাইটাল সাইন গুলা দেখবো, সাথে হচ্ছে আমরা কোনো ড্রাগ দিছি কিনা। আর মেইন জিনিস যেটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। এই ইউটেরাইন কন্ট্রাকশনটা আমি তোমাদের নরমাল লেবার পড়ানোর সময় বলছিলাম, যখন আর্লি থাকে তখন কিরকম থাকে, যখন লেট থাকে তখন কিরকম থাকে। ইনক্রিজিং উইথ মানে এটার হচ্ছে ইন্টেন্সিটি, ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সি ইনক্রিজিং উইথ টাইম। যত লেবার প্রোগ্রেস করবে তার ইন্টেন্সিটি, ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সিটা বাড়বে। ইন্টেন্সিটি তো আমরা বুঝতে পারবো না, ইন্টেন্সিটি তো মা বুঝবে, কিন্তু ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সি তো আমি বুঝতে পারবো। মানে 10 মিনিটে আমরা 10 মিনিট ধরে দেখবো 10 মিনিটে কয়টা কন্ট্রাকশন আসে, সেটা যে ঘর থাকে সেই ঘরের মধ্যে আমি প্রথম যখন থাকবে ডট ডট দিয়ে করব, তারপরে ক্রস মানে লাইন দিব, তারপরে হচ্ছে কি দিব, তারপরে হচ্ছে আমি পুরো ঘরটাকে কালো করে ফেলবো। যেটা এই যে হ্যাঁ উপরে এই জায়গাটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। তাইলে প্রথমেই হচ্ছে ফিটাল হার্ট রেট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফিটাল কম্পোনেন্ট। এখানে হচ্ছে প্রোগ্রেস অফ লেবার দেখতেছি আমরা। প্রোগ্রেস অফ লেবারে আমরা কি কি জিনিস দেখলাম? একটা হচ্ছে ডাইলেটেশন দেখবো আর একটা হচ্ছে ডিসেন্ট দেখবো। এই যে এটা হচ্ছে প্রথমে যে লাইনটা, এটা বুঝিও না, আচ্ছা লেখা থাকে, এটা হচ্ছে অ্যালার্ট লাইন, এটা হচ্ছে অ্যাকশন লাইন। অ্যালার্ট লাইন অ্যাকশন লাইনের ইম্পর্টেন্স আসে আমাদের অস্তিত্বে, হ্যাঁ? আচ্ছা, তারপরে নিচে আসো, তারপরের অংশটুকুন কি? তারপরের অংশটুকুন হচ্ছে কন্ট্রাকশন, ম্যাটারনাল কন্ট্রাকশন। কন্ট্রাকশনের নিচেই হচ্ছে আমরা মাকে কোনো ধরনের মানে অক্সিটোসিন ড্রাগ দিচ্ছি কিনা তার পোর্শনটা। তারপরে হচ্ছে আসে এছাড়া আদার্স কোনো ড্রাগস এন্ড আইভি ফ্লুইড দিচ্ছি কিনা এর পরের পোর্শনটা। আচ্ছা, তারপরে কি আসে? তারপরে আসে মায়ের ভাইটাল সাইন, ব্লাড প্রেসার আর পালস একই ঘরের মধ্যে দেখতে হয়। ব্লাড প্রেসারটা উপরে নিচে অ্যারো দিয়ে দেখতে হয় আর পালসটা ফুটা ফুটা দিয়ে দেখতে হয়, ঠিক আছে? আর সবার লাস্টে যেটা আসে সেটা হচ্ছে মায়ের টেম্পারেচার আসে, ইউরিন আউটপুট আসে। আর মেমব্রেনটা কোথায় আসে? মেমব্রেনটা হচ্ছে উপরে আসে। লাইকার মোল্ডিং বলে একটা কথা আছে ফিটাল কম্পোনেন্টের হার্ট রেটের পরে, ফিটাল হার্ট রেটের পরে এখানে লাইকার এন্ড মোল্ডিং বলে একটা কথা আছে। এখানে যদি লাইকার কখন দেখবো? যদি মেমব্রেনটা ইনটেক্ট থাকে আমরা আই লিখে রাখবো, আর যদি মেমব্রেনটা ক্লিয়ার থাকে সি লিখে লিখবো, মিকোনিয়াম স্টেন থাকলে এম লিখবো, হেমোরেজিক থাকলে এইচ লিখবো। এরকম কয়েকটা কথা আমরা লাইকারের মধ্যে লিখি। আমাদের পরীক্ষার সময় কিন্তু আমাদের প্লটিংটা সাধারণত দেখি নেই আমি কখনো আসতে। এগুলা হচ্ছে মানে কি বলবো থিওরিটিক্যাল কোয়েশ্চেন। ফটোগ্রাফ আমি অস্পির কথা বলতেছি। আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইট, তারপরে when it starts এগুলা, তারপরে হচ্ছে তোমার হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ অ্যালার্ট লাইন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন লাইন, হাউ মোটামুটি আসে, ঠিক আছে? এই গেল পার্টোগ্রাফ। একেবারে শর্ট বললাম আজকে, যেহেতু ম্যাডাম পড়াবেন আমি আর বেশি আর কিছু বলতে চাই না। আর এটা তো মনে হয় ইবানা না অর্পিতা মনে হয় ক্লাস নিতে, আশা করি ওরাও ভালো করে পড়াইছে। পার্টোগ্রাফের ছবি আছে তো সবার কাছে? না না হয়তো বইয়ে আছে, অফসের বইয়ে ছবি আছে, ওটা দেখুন। তাহলে হয় কি তোমাকে মুখস্থ করতে হয় না, তুমি যদি কম্পোনেন্ট গুলা বুঝে যাও তোমাকে আর মুখস্থ করতে হয় না, ফিটাল কি ম্যাটারনাল কি ওগুলা আর মুখস্থ করতে হয় না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? গতদিনের ক্লাস বা আমার এর আগের ক্লাস, লেবারের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, ইনস্ট্রুমেন্ট স্পেসিমেনের ক্লাসটাও কিন্তু ইম্পর্টেন্ট। বলো আরেকটা সবকিছুই তো ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু আছে একেবারে পাস করার জন্য জরুরি। কন্ট্রাসেপটিভ একটা জিনিস পাস করার জন্য জরুরি, লেবার, তারপরে হচ্ছে পিরপিরিয়াম,
তারপরে তোমার হিস্ট্রি টেকিংটা, হিস্ট্রির উপর তো কোনো কথা নাই, হিস্ট্রি টেকিং যদি ঠিক হয় তোমার লং কেস অর্ধেক পাস হয়ে যাবে, আর বাকি অর্ধেক তুমি প্রশ্ন করবা, প্রশ্নগুলো তো বারবার বলে দেওয়া হয়, যখন যে টপিকস পড়ানো হয় সেই টপিকসের সাথে বলে দেওয়া হয়। আচ্ছা, কয়টা বাজে? শাহিদ, তোমার সাথে ম্যাডামের যোগাযোগ হয়েছে নি? জি ম্যাডাম, ম্যাডাম বললো যে আপনাকে কোশ্চেন টোশ্চেন করতে। আমাকে কোয়েশ্চেন করতে ভালো জিনিস, আমি তো বলতেছি কোয়েশ্চেন করতে, এমন একটা কোয়েশ্চেন করো যাতে পারি না। বলো তো, তোমরা নাই, আমারও তো পড়াশোনা কমে গেছে। আগে তো হচ্ছে সকাল বিকাল দুপুর কোনো রাত তো কোনো মাস ছিল না। হ্যাঁ, যখন দেখা হয় তো বিশেষ করে ব্লকে তখনই ক্লাস, তো কত পড়াশোনা করতাম না, এই 5 মাসে তো পড়াশোনা ভুলে গেছি। তোমরা নাই, আমারও পড়াশোনা শেষ হয়ে গেছে, সব ভুলে যাচ্ছি। ম্যাডাম একটা কোশ্চেন হচ্ছে যে ওই করো করো। আর এইচ আইসো ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে মানে মাকে এনটিডি দেওয়ার ক্ষেত্রে আমরা এন্টিনেটাল চেক আপে আমরা হচ্ছে যে আপ টু 28 উইক পর্যন্ত মানে ওয়েট করি আর কি। তো এটা তো ম্যাডাম হচ্ছে আমরা আগেও দিয়ে দিতে পারতাম, এটা 28 উইকেই কেন দিচ্ছি আমরা? এটা আমরা ভায়াবিলিটি অফ ফিটাসের জন্য সবসময় যে 20 উইকস করি না, 24 28 এরকম দিই। আমরা তো আসলে টিটেনাসের টিকাটা কেন দেই? মায়ের জন্য দেই, আসলে তো দেই হচ্ছে নিওনেটাল টিটেনাসটা প্রিভেন্ট করার জন্য। তাহলে ফিটাল ভায়াবিলিটিটা তো আমাদের জন্য একটা জরুরি বিষয়, এই জন্য দেই 24-28 উইকসে বলি। আর 4 উইকস বিফোর, মানে একেবারে যদি কেউ দেয় না, তখন তোমার কাছে 32 উইকসে আসছে, তখন তো আর তুমি দিতে পারবা না, কারণ তার টার্ম চলে আসছে, তখন দিয়ে লাভ হবে না, আর কি দিতে পারবা না। মানে এটা আমরা এই জন্যই দিই ফিটাল ভায়াবিলিটি। টিটি ইনজেকশনের মেইন মোটোটা হচ্ছে মা তো আছেই, সাথে নিওনেটাল টিটেনাসটাও যাতে প্রিভেন্ট হয়, এটার জন্য। এই কারণে আমরা টিটিটা ভায়াবল এজের পরে দিই। ম্যাডাম ম্যাডাম কোশ্চেনটা ছিল মানে আর এইচ আইসো ইমিউনাইজেশনে মানে বুঝি নাই, এনটিডিটা। আর প্রথমটা বুঝি নাই কি? ম্যাডাম আর এইচ আইসো ইমিউনাইজেশন যেটা আছে। আরএইচ আইসোমিনাইজেশন, আচ্ছা আরএইচ হ্যাঁ আইসোমিনাইজেশন কি? শায়দ আমাকে কঠিন প্রশ্ন করছে, হ্যাঁ বলো। ম্যাডাম, এখানে এনটিডিটা আমরা মানে এন্টিনেটাল চেক আপে ও 28 উইকে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলছো, টিটি টিকা বলো না, আচ্ছা আমি কি বললাম, আমি প্রশ্ন শুনি নাই। ওইটাও ওই ফিটাল ভায়াবিলিটির জন্য এনটিডিটা। এর আগে যদি অ্যাবর্শন হয়ে যায়, তখন তো আমরা অ্যাবর্শনের জন্য যে ডোজটা হয় সেটা দিব, ভায়াবিলিটি হওয়ার পরে আমরা ইয়েটা দিব, এন্টিনেটাল যেটা সেটা দিব, মানে ভায়াবল এজের পরে দিব, সেটাই হচ্ছে কথা। এটারও ঠিক একই। আছে। হ্যাঁ, আর এর আগে ধরো একটু প্রেগন্যান্সি হয়ে গেল, অ্যাবর্শন হয়ে গেল, তখন আমরা ডিএনসি করলাম, তখন তো ডোজটা কমে যায়, আর যখন আমরা টার্মে দিব সেই ডোজটাই আমরা 28 উইকসে দিই। জি ম্যাডাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আমি একটু দেখি ম্যাডামের সাথে কথা বলে ম্যাডাম কি অবস্থায় আছেন।